গপ্প মিরে ঠেক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই ঠেকে সবই আছে। চলছে গপ্প মিরে ঠেকের বিশেষ নিবেদন সমরেশ মজুমদারের কালোজয়ী উপন্যাস কালবেলা। আজ দ্বিতীয় পর্ব। শুরু করার আগে প্রথম পর্বে কি হয়েছে ছোট্ট করে বলে দিই। জলপাইগুড়ি থেকে কলেজে ভর্তি হওয়ার স্বপ্ন নিয়ে এক উত্তাল সময়ে অনিমেষ প্রথমবার কলকাতায় আসে। পুলিশের গুলিতে আহত হয়ে 1 বছর নষ্ট হবার পর অনিমেষ স্কটিশ চার্চ কলেজে ভর্তি হয়। সেখানে বাম রাজনীতির সঙ্গে যুক্ত বিমান এবং সুদীপদের নজরে পড়ে যায় সে। গোটা কলেজের সামনে ওরা অনিমেষকে নির্বাচনের হাতিয়ার হিসেবে ব্যবহার করে। তারপর তাহলে শুরু করা যাক। ছাত্র ফেডারেশনের জয়ধ্বনি দিয়ে জমায়েতটা তখনই শেষ হলো। ওরা চাতাল থেকে নেমে এলেও কিছু উৎসুক ছাত্র অনিমেষের চারপাশ ঘিরে ধরল। আরে ওর এরকম অবস্থা হলো কি করে? পুলিশ এসব কি শুরু করেছে বলো তো? অনিমেষ, আমাদের একটু বলো কি হয়েছিল। আপনাদের আগ্রহ স্বাভাবিক, কিন্তু অনিমেষ একটু আপসেট হয়ে আছে, তাই প্লিজ এই নিয়ে এখন আলোচনা করবেন না। সুদীপ যখন ওকে নিয়ে এগোচ্ছে তখনও ছেলেরা পিছন পিছন আসছিল। তা দেখে সে অনিমেষকে বলল, ভিনি ভিডি ভিসি, একদিনেই তো হিরো হয়ে গেলে তুমি। বাংলাদেশে ফিল্ম স্টারদেরই এইভাবে ক্রাউড ফলো করে। কংগ্রাচুলেশনস। বিমানের সঙ্গে কথা বলা দরকার। এই রকম একটা ব্যাপার করার আগে বিমান কেন তার সঙ্গে পরামর্শ করেনি? সুভাষদা তার সঙ্গে বিমানের আলাপ করিয়ে দিয়েছিল মাত্র, তার মানে এই নয় যে বিমান ইচ্ছে মতো সিদ্ধান্ত নেবে। সুদীপ ইউনিয়ন রুমে নিয়ে এলো। চতুর্দিকে নানা রকম ফেস্টুন, পোস্টার স্তূপ করে রাখা আছে। ওপাশের একটা টেবিলে বিমান কয়েকজনের সঙ্গে কথা বলছিল। ওদের দেখে হাসল। এসো অনিমেষ, প্রথমবার ইউনিয়ন অফিসে আসাটা একটু সেলিব্রেট করি। এই দীপক, ক্যান্টিনে একটু চা বলে এসো তো। ওদের দেখে 2টো চেয়ার খালি হয়ে গিয়েছিল। তার একটাতে বসলো সুদীপ। অনিমেষ বসতেই বিমান বলল, কমরেড অনিমেষ, তোমাকে অ্যাডভান্স কংগ্রাচুলেশনস জানিয়ে রাখি। নেক্সট ইউনিয়ন ইলেকশনে তোমাকে হারাতে পারে এমন কোনো ক্যান্ডিডেট নেই। অনিমেষ হাঁ হয়ে গেল। ইলেকশন মানে ইউনিয়নের নির্বাচনের কথা বলছে বিমান? সে ইলেকশনে দাঁড়াবে? সে দাঁড়ালে ছাত্ররা তাকে ভোট দেবে? চট করে বাবার মুখটা মনে পড়ে গেল অনিমেষের। কোন রকম রাজনীতি কিংবা ইউনিয়নের মধ্যে যেতে তিনি পই পই করে নিষেধ করে গেছেন। এতদিন স্কটিশে পড়ার এই সময় সে কখনোই সেই আদেশ অমান্য করেনি। তার কারণ শুধু বাবা নন, সে নিজেই ব্যাপারটা ঠিকঠাক বুঝতে পারছিল না। শৈশবে নিশীথবাবু কংগ্রেসের পতাকার তলায় সেই ইচ্ছেটাকে নিয়ে গেলেও শেষ পর্যন্ত সুনীলদা বামপন্থী রাজনীতিতে তাকে আকৃষ্ট করেন। অনিমেষ বিমানকে সরাসরি বলে ফেলল, আপনি আজ যে কাজ করলেন সেটা আগে জানলে আমি উপস্থিত থাকতাম না। এইভাবে নিজেকে এক্সপোজ করে সিম্প্যাথি পাওয়া খুব লজ্জার। তাছাড়া ওই বুলেটের দাগটা তো পুলিশ আমাকে ছাত্র হিসেবে দেয়নি, এর সঙ্গে আন্দোলনের কোনো সম্পর্ক নেই। তুমি নেহাতি ভালো মানুষ। আচ্ছা বেশ, কিন্তু তুমি তো শিশু নও। যখন আমি তোমাকে ডেকে দাগটা দেখাতে বললাম তখন প্রতিবাদ করলে না কেন? তখন কেমন হয়ে গেলাম, আর তা করলে আপনাকে অপমান করা হতো। তাহলে বোঝা যাচ্ছে তোমার কোনো মানসিক সুস্থিতি নেই। দেখো, মহাভারতই তো আছে ভালোবাসা এবং যুদ্ধে কোনো রকম অন্যায় নেই। সঠতা সেখানে একটা জয়ের কৌশল মাত্র। আমরা চাই সমস্ত ছাত্রছাত্রী এই সংগঠনের সঙ্গে আসুক, যাতে আমরা আরো সুষ্ঠুভাবে কাজ করতে পারি। সব মানুষ যদি আজ কমিউনিস্ট পার্টির পাশে দাঁড়ায় তাহলে রাতারাতি দেশের চেহারা বদলে যাবে। তাছাড়া পুলিশ যে তোমাকে গুলি করেছে এতে তো কোনো মিথ্যে নেই, তাই না? তোমার কি ইলেকশনে দাঁড়াতে ইচ্ছে নেই? আমি বুঝতে পারছি না কেন? সুভাষদা বলে গেলেন তুমি আমাদের মতো এবং আমাদের আদর্শকে সমর্থন করো। তাহলে এটাই তো একমাত্র রাস্তা। দেশের কাজের সঙ্গে ইউনিয়নের কি সম্পর্ক? বাহ,
কোনো শিশু কি একদিনেই হাঁটতে শেখে? তাকে একটা নিয়মের মধ্যে বড় হতে হয়। ছাত্র ফেডারেশনে সক্রিয় কাজ করতে করতে তুমি ছাত্রদের প্রবলেম নিয়ে কিছু করতে চেষ্টা করবে। এটাকেই একটা মিনি দেশ ভাবো না কেন? এই সময় আরো কিছু ছেলে এসে বিমানের কাছে দাঁড়ালো। কমরেড, আজ এই পর্যন্ত, আরেকদিন না হয় বসবো আমরা। তুমি মন ঠিক করে নাও, দুর্বলতা থেকে কখনোই কোনো ভালো সৃষ্টি হয় না অনিমেষ। অনিমেষ বাইরে বেরিয়ে এসে দেখল বিকেল শেষ হতে চলেছে। সামনের লন একদম ফাঁকা। হেয়ার স্কুলের পাশের রাস্তাটা দিয়ে সে বেরুল। দরজার সামনে বিরাট পোস্টার, সাম্রাজ্যবাদী আমেরিকা, ভিয়েতনাম থেকে হাত ওঠাও। ভিয়েতনামের ঘটনা এতদিনে তার জানা হয়ে গেছে। ছবিটা অনেকক্ষণ দেখল অনিমেষ। ছবিটা মাথায় নিয়ে অনিমেষ হেঁটে প্রেসিডেন্সি কলেজের সামনে চলে এলো। এতক্ষণ পর ওর পরমহংসের কথা মনে পড়ল। সেই সুদীপ যখন ওকে চাতালের দিকে ধরে নিয়ে গেল, তারপর আর ওর দেখা মেলেনি। ছেলেটার সঙ্গে আজই আলাপ, কিন্তু বেশ ভালো লেগেছে অনিমেষের। মনে পড়ল পরমহংস বলেছিল মিটিং থেকে বেরিয়ে কফি হাউসে যাবে, সেখান থেকে টিউশনি। অনিমেষের মনে হলো বাবার পাঠানো গোনাগুন্তি টাকায় তাকে যখন খুব কষ্ট করে চালাতে হয়, তখন সেও তো পরমহংসের মতো টিউশনি করতে পারে। প্রেসিডেন্সি কলেজের ফুটপাথে দাঁড়িয়ে অনিমেষ দেখল ট্রাম বাসে বেজায় ভিড়। এখন এখান থেকে ট্রামে ওঠা অসম্ভব। ঠিক উল্টো দিকে ইন্ডিয়ান কফি হাউসের সাইনবোর্ডটা চোখে পড়ল। পরমহংসকে ওখানে গেলে পাওয়া যেতে পারে, কিন্তু ছেলেটা যখন দেখল সে একটা বিপদে পড়েছে, তাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, তখন সে মিটিং শেষ না হওয়া অবধি ওর জন্য অপেক্ষা করল না কেন? কলকাতায় বোধহয় কেউ কারো বন্ধু হতে পারে না। পরমহংসের ওপর একটু অভিমান জমতে না জমতেই হেসে ফেলল অনিমেষ। ছেলেটার সঙ্গে আজ দুপুরেই প্রথম আলাপ হলো, আর সে এরই মধ্যে অনেক কিছু ভেবে বসেছে। চট করে নিজের পছন্দ মতো ভাবার এই স্বভাবটা সে যে কবে ছাড়তে পারবে। কফি হাউসের দোতলায় উঠে দরজায় দাঁড়িয়ে হকচকিয়ে গেল অনিমেষ। বিরাট হলঘর জুড়ে টেবিল চেয়ার, আর তাতে ভর্তি মানুষ। অনিমেষ এই ভিড়ের মধ্যে পরমহংসকে দেখতে পেল না। বোকার মতো কিছুক্ষণ দাঁড়িয়ে দরজার বাইরে এসে অনিমেষ 3 তলায় উঠল। দুদিকে দুটো দরজা। ডান দিকেরটা দিয়ে ঢুকতেই লবি মতন একটা জায়গা, দুপাশে দুটো ব্যালকনি, অনেকটা ইংরেজি ইউ অক্ষরের আদলে। তেতলায় মেয়েদের সংখ্যা বেশি, কারণ প্রতিটি টেবিলে শাড়ি চোখে পড়ছে। ঠিক এই সময় নিজের নাম শুনতে পেল অনিমেষ। অনিমেষ, এই অনিমেষ, আরে এই এই যে এখানে একটা চেয়ার আছে, চলে এসো। পরমহংস। বাঁ দিকের ব্যালকনির একদম কোনায় একটা বিরাট ফ্যানের সামনে টেবিলে ওরা বসে আছে। পরমহংস সঙ্গে 3টে মেয়ে। ইতস্তত করে পায়ে পায়ে সে ওদের টেবিলটার কাছে গিয়ে দাঁড়ালো। খালি চেয়ারটায় কতগুলো বই রাখা ছিল। মেয়েরা সেগুলো তুলে নিতে অনিমেষ বসল। এই তুমি না বলে চলে এলে কেন? যাচ্ছলে তোমাকে ভিআইপি রিসেপশন দেওয়া হচ্ছে, আর আমি ফেকরুর মতো দাঁড়িয়ে থাকবো? আমি ভাই জনতার লোক, ওসব রাজনীতি বুঝি না। তা বলো, হঠাৎ এখানে কেন? তোমাকে খুঁজতে এলাম। সত্যি? বাহ, মিথ্যে বলতে যাবো কেন? তখন বললে না কফি হাউসে আসবে। তোমার দ্বারা রাজনীতি হবে না। আজকের ওসব ব্যাপারের পর তো তোমার আমার কথা খেয়ালই করা উচিত নয়। যাক, ওসব ব্যাপারে পরে কথা হবে। তুমি তো এদের কাউকে চেনো না। পরমহংস মেয়েদের দিকে হাত দেখালো। এক পলক মুখগুলো দেখে নিয়ে অনিমেষ ঘাড় নাড়ল। না। পরমহংস বলল, আমিও চিনতাম না। এরা সবাই বাংলা নিয়ে এমএ পড়ে অন্য সেকশনে। আলাপ করিয়ে দিই, ইনি হচ্ছে নবনীতা, আত্রেয়ী এবং অনন্যা। ওরা বেথুনে পড়ে। আর এর নাম অনিমেষ, স্কটিশ থেকে পাশ করেছে, আর খুব বড় নেতা হওয়ার সুযোগ ওর সামনে অপেক্ষা করছে। বেথুন নামটা শুনেই অনিমেষের সেই চোখ দুটো মনে পড়ল। হঠাৎ পরমহংস অনিমেষকে বলে উঠল, এই অনিমেষ, চোখ বন্ধ করো তো, একটা মজার জিনিস বলবো।
এই কফি হাউসটা এককালে বক্তৃতার জায়গা ছিল। বড় বড় নেতারা এখানে বক্তৃতা দিতেন। এর নাম ছিল অ্যালবার্ট হল। সেই সব বক্তৃতা নাকি সারা দেশে সমুদ্রের ঢেউ তুলত। এখনো এতদিন বাদে এই কফি হাউসে বসে সেই সমুদ্র গর্জন শুনতে পাবে তুমি। প্রথমে দুটো কান হাতের চেটোয় চেপে ধরো। ধরো না, ধরো ধরো, ধরেছ? হ্যাঁ, এবার চোখ বন্ধ করো। 1 মিনিট বাদে চোখ না খুলে কান থেকে হাত সরিয়ে নাও। অনিমেষ যখন কান থেকে হাত সরিয়ে নিল, চারপাশে কেমন গুম গুম শব্দ শুনতে পেল, যেন কিছু গড়িয়ে গড়িয়ে যাচ্ছে আর আসছে। কি সমুদ্র গর্জন শোনা যাচ্ছে? চোখ খুলে অনিমেষ হেসে বলল, আমি কখনো সমুদ্র দেখিনি, তাই ঠিক। অনিমেষের কথা আটকে গেল। ও দেখল একটি ছেলের সঙ্গে নীলা ওপাশের দরজা দিয়ে ভেতরে ঢুকল। এই কয় বছরে নীলার স্বাস্থ্য ভরাট হয়ে অন্য রকম আদল এনেছে। ওর সঙ্গের ছেলেটিকে সে কখনো দেখেনি। খালি টেবিল না পেয়ে নীলা চারপাশে চোখ বোলাতে অনিমেষকে দেখতে পেল। যেন নিজের চোখকে সে বিশ্বাস করতে পারছে না। নীলার চোখ মুখের অভিব্যক্তি এই রকম। অনিমেষ উঠে দাঁড়ালো। নীলাকে অনেক দিন বাদে দেখেছে সে, কিন্তু নীলার সঙ্গে এখন যে ছেলেটি দাঁড়িয়ে, সে কে? এ তো শ্যামল নয়। অনিমেষ চেয়ারগুলো বাঁচিয়ে নীলাদের কাছে এলো। নীলা ঠাট্টার সুরে বলল, আরে বাস, আমি নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। আমি কি ঠিক দেখছি? আরে আমি আজ প্রথম এলাম, এসে অবশ্য মাথা ধরে যাচ্ছে। কি চিৎকার চেঁচামেচি, লোকে বসে থাকে কি করুন। নীলার সঙ্গী বলল, প্রথম দিন ওরকম মনে হয়, পরে এমন নেশা ধরে যায় এখানে না এলে ভাল লাগে না। বাংলা সাহিত্য শিল্পের আঁতুড়ঘর হলো কফি হাউস। এখানে লিটল ম্যাগাজিনের আন্দোলন করে এক একজন বড় সাহিত্যিক হয়েছেন। রোজ এলে বুঝবেন এই নেশার ধরনটাই আলাদা। বাবা কেমন আছেন নীলা? আমার সঙ্গে কখনো দেখা হলে জিজ্ঞেস করবে বলে এতদিন অপেক্ষা করছিলে? জানতে ইচ্ছে করলে তো নিজেই যেতে পারতে। নীলা তখনও এক দৃষ্টে অনিমেষকে দেখছিল, চোখ সরাচ্ছিল না। এই সময় একটা টেবিল খালি হতেই নীলার সঙ্গী দ্রুত গিয়ে সেটা দখল করল। নীলা হেলতে দুলতে একটা চেয়ারে গিয়ে বসল। অনিমেষ লক্ষ্য করল নীলাকে এখন চট করে ফিল্ম স্টার অথবা বনেদি বাড়ির বউ হিসেবে ভেবে নেওয়া যায়। নীলাতে টেবিলে গিয়ে বসবে না পরমহংসদের কাছে ফিরে যাবে, দোমনা করছিল অনিমেষ। এতদিন বাদে নীলাকে দেখে ভালো লাগছে, ওর সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে। অনিমেষ দেখল নীলা ওর দিকে তাকিয়ে হাসছে। অনিমেষ নীলাদের টেবিলে এসে বসল। আরে হাসির কি হলো? না না, কলকাতার জল পেটে পড়লে কিরকম পরিবর্তন হয় তাই দেখছি। চেহারা অনেক চকচকে হয়েছে, চোখের চাহনি, কথাবার্তা এবং মাথার চুল অনেক মার্জিত হয়েছে। মোটামুটি কলকাতা শহর তোমাকে একজন প্রেমিকের চেহারা দিয়ে দিয়েছে। চমৎকার আবিষ্কার। কফি হাউসে প্রথম দিন এসেই ওই মেয়েগুলোর সঙ্গে আড্ডা মারতে আরম্ভ করেছো। তোমার মেয়ে ভাগ্য খুব ভালো দেখছি। কলকাতায় প্রথম এসে অজ্ঞাত কুলশীল হয়ে হাসপাতালে পড়েছিলে। আজ অবধি কেউ কখনো শুনেছে কোনো নার্স গায়ে পড়ে একজন পেশেন্টের খবর তার পরিচিতের কাছে পৌঁছে দেয়? তারপর যখন জ্ঞান এলো তখন চোখ খুলেই আমাকে দেখতে পেলে। অবশ্য তখন তোমার চোখে দৃষ্টি ছিল নিপাট ভালো মানুষের। এরপর এত কলেজ থাকতে বেছে বেছে স্কটিশে ভর্তি হওয়া হলো। কফি খাবে তো? শুনুন, 3টে কফি দেবেন না? অনেক জ্ঞান দিয়ে ফেললাম বিপ্লবীকে। যদি বাসনা থাকে তবে প্রমীলা রাজ্যে ফিরে যেতে পারো। কিন্তু নীলার বাকচাতুর্যে মুগ্ধ হয়ে গেল অনিমেষ। মেয়েরা খুব স্মার্ট ভঙ্গিতে কথা বললে তাদের একটা সৌন্দর্য আসে। নীলাকে তাই এখন সুন্দরী দেখাচ্ছে। অনিমেষ খুব আস্তে আস্তে অথচ স্পষ্ট গলায় বলে ফেলল, তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, সত্যি?
যা ভেবেছিলাম তা তো নয়। কলকাতার জল যে এরকম ভিজে বেড়াল করে দেয় তা জানতাম না তো। তা বেশ, আমাকে সুন্দর দেখে কি করতে ইচ্ছে করছে? অনিমেষ কথাটা একদম না ভেবে উচ্চারণ করেছিল। সত্যি নীলাকে ওর খুব সুন্দরী মহিলা মনে হচ্ছে। মুখের কোথাও দাগ নেই, বুকের দিকে তাকাতে অস্বস্তি হয়। কিন্তু কথাটা নিয়ে এমন ঠাট্টা জুড়ে দেবে নীলা, সেটা বুঝতে পারলে সে আরো একটু সতর্ক হতো। ও দেখল নীলার সঙ্গে কথা বললে খুব স্মার্টলি বলতে হবে, যাতে ওকে কোনো সুযোগ না দেওয়া যায়। আক্রমণই খুব বড় প্রতিরোধ। বেড়াল তো চিরকাল ভিজে থাকে না, যদি তার গায়ে জল ঢেলে না দেওয়া হয়। আমি তো কোনো বেড়ালকে সাধ করে বৃষ্টিতে ভিজতে দেখিনি। তা তুমি যদি এরকম চেহারা করতে পারো তো আমি নাচার বলতেই হবে। কিরকম চেহারা? বেশ বুক থমথমে চেহারা। প্রেমে পড়ে গেছো? পড়ে গেলে তো হাত পা ভাঙবে, তখন কি আর উপভোগ করা যায়? তার চেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যাওয়া ভালো। শ্যামলের সঙ্গে একদিন দেখা হয়েছিল। শ্যামল? কোন শ্যামল? উফ, আমার এক বন্ধু দাদা, যার কথা একদিন বলেছিলাম। অনিমেষ নীলার সঙ্গীর দিকে তাকালো। ছেলেটার মুখ চোখ ভদ্র, দু আঙুলে সিগারেট চেপে ওদের কথা শুনছে। এর সঙ্গে নীলার সম্পর্কটা কি ধরনের? হ্যাঁ, একটি ছেলে যে নিজের নাম বলেছিল শ্যামল, আমার কাছে এসেছিল। কি কথা হয়েছিল? ঠিক মনে নেই, অনেক দিন হয়ে গেল। তবে খুব পাগলামো করছিল। তোমাকে না পেলে সে আত্মহত্যা কিংবা খুন অথবা এই দুটোই করতে পারে বলে জানিয়েছিল। কোনোটাই করেনি এবং করবে না সেটা জানতাম। যারা প্রেম প্রেম বলে গলাবাজি করে তাদের সেটা তলানিতে ঠেকে গিয়েছে। শ্যামলের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই? আশ্চর্য, এত কথার পর এই প্রশ্নটা মাথায় এলো। নীলা কফির কাপ এগিয়ে দিল অনিমেষের দিকে। যাক, ছেড়ে দাও সব কথা। তুমি কেমন আছো বলো? ভালোই। কফিতে চুমুক দিতে গিয়ে অনিমেষের খেয়াল হলো তার পকেটে খুব সামান্য পয়সা পড়ে আছে। যদি নীলা তাকে দামটা দিয়ে দিতে বলে তাহলে খুব ফ্যাসাদে পড়ে যাবে সে। এই কফির কাপগুলোর দাম তার জানা নেই। মিষ্টি ঠিক হয়েছে? তোমাকে বাড়িতে 2 চামচ দিতাম। এতক্ষণে নীলার বন্ধু কথা বলল। আপনি কি স্কুল থেকেই ছাত্র ফেডারেশন করছেন? ছাত্র ফেডারেশন স্কুল থেকে? না না, আমাদের স্কুলে ওসব ছিল না। ও জলপাইগুড়ি জেলা স্কুলে পড়তো। মফস্বলের ছেলে খুব তাড়াতাড়ি কালার চেঞ্জ করে। কলকাতায় এলে কোনো থিওরি খাটে না। অনর্থক গালাগাল দিচ্ছ, আমি কোনো কালেই পার্টি করিনি। তাই নাকি? কিন্তু আপনার মিথ্যে কথাটা খুব কাঁচা হলো। একটু আগে আমরা আপনাকে দেখে এসেছি। সাধারণ কোনো ছেলে হলে বিমান অমন ভেলকি দেখাতো না। ওহো, তোমার সঙ্গে ওর আলাপ করিয়ে দেওয়া হয়নি? আলাপ অনেকক্ষণ হয়ে গিয়েছে। আমার নাম শচীন, আপনার চেয়ে 1 বছরের সিনিয়র। আপনার নাম আজ ইউনিভার্সিটির সবাই জেনে গিয়েছে। তবে আমি ঠিক বুঝতে পারছি না আপনার ভূমিকাটা কি, হিরো আর ক্লাউন? এই সিনিয়র বলে বাড়তি কিছু দাবি করার চেষ্টা করো না। অনিমেষ অ্যাক্সিডেন্টের জন্য 1 বছর নষ্ট করেছে। আসলেও আমাদের ব্যাচের। নীলা, তুমি কি আজ ওখানে ছিলে? হ্যাঁ। তোমার কি রিয়াকশন? কোনো রিয়াকশন নেই, কারণ পৃথিবীতে একটি জিনিসের উপর আমার কোনো আগ্রহ নেই, সেটা পলিটিক্স। পলিটিক্স ছেড়ে দাও। ছাত্র ফেডারেশনের সভায় বিমান আমাকে ডেকে মঞ্চে তুলে সবাইকে বুলেট মার্ক দেখালো, তুমিও দেখলে। তাতে তোমার কোনো প্রতিক্রিয়া হয়নি? এমন প্রশ্ন করো না যার কোনো মাথা মুন্ডু নেই। একটা ইয়াং ছেলের পুরুষ্টু থাই দেখতে কোন মেয়ের খারাপ লাগবে? আপনার কি রিয়াকশন? দেখুন, আমি কলকাতায় পড়তে এসেছিলাম। যেদিন এলাম সেদিন এখানে প্রচণ্ড গণ্ডগোল। যারা আন্দোলন করছিল তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হচ্ছিল। কিন্তু আমার এক হাতে বেডিং, অন্য হাতে সুটকেস। আমি যে বোম ছুঁড়তে যাচ্ছিলাম না তা একটা বালকও বুঝবে। তবু পুলিশ আমাকে গুলি করলো। গুলিটা আরেকটু ওপরে লাগলে আজ এই কথাগুলো আমি বলার সুযোগ পেতাম না। কি দোষ ছিল আমার? পুলিশ যদি আমায় অ্যারেস্ট করে প্রশ্ন করতো তাহলেই জানতে পারতো সত্যি কথাটা। আমার জীবন, আমার কেরিয়ার নিয়ে ছেলে খেলা করলো ওরা।
এমনকি হাসপাতালে পুলিশ যেসব প্রশ্ন করেছে, যে ভাষায় সন্দেহ প্রকাশ করেছে, আমি তা কখনো ক্ষমা করতে পারবো না। আপনি বলছেন হিরো না ক্লাউন আপনি বুঝতে পারছেন না। শুনুন, আমার বুলেটের দাগ যদি আরো কিছু ছেলের মন তৈরি করতে সাহায্য করে, তাহলে আমার ক্লাউন সাজতে আপত্তি নেই। কথাগুলো এমন স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এলো যে অনিমেষ নিজেই অবাক হয়ে গেল। আপনার কথা আমি মানতে পারলাম না। আগুনে হাত দিলে হাত পুড়বেই, এই সত্য ভুলে গিয়ে যদি আপনি হাত পুড়িয়ে আগুনকেই গালাগালি দেন, তাহলে সেটা হাস্যকরই হবে। আপনি যখন দেখলেন পুলিশের সঙ্গে কিছু লোকের সংঘর্ষ চলছে, বোম ফাটছে, তখন আপনার সেই স্পটে যাওয়াটাই তো অন্যায়। গোলমালের মধ্যে পুলিশের পক্ষে কি করে জানা সম্ভব কে নির্দোষ আর কে দোষী? শুনেছিলাম সেদিন কারফিউ ছিল আর তুমি দৌড়চ্ছিলে। হ্যাঁ, ওরকম পরিস্থিতিতে না দৌড়ে উপায় ছিল না। তাহলেই বুঝুন, কারফিউতে বাইরে বেরিয়ে আপনি প্রথম অন্যায় করেছেন। সে সময় পুলিশ স্বচ্ছন্দে আপনাকে গুলি করতে পারে, আইন ভঙ্গ করার অপরাধে। মুশকিলটা কি বলুন তো, আমরা নিজেদের ত্রুটিগুলো কখনোই লক্ষ্য করি না। তার মানে আপনি পুলিশের কাজকর্ম সমর্থন করছেন? এই ক্ষেত্রে করছি, তবে সবসময় যে পুলিশ গঙ্গাজল হয়ে থাকে তা বিশ্বাস করি না। একটা সরকার, যেটা জাতীয় সরকার, তার কোনো ভালো কাজ নেই এটা হতে পারে না। আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনে কমিউনিস্টদের কি ভূমিকা ছিল? আজ যদি ওরা ক্ষমতায় আসে, দেশের মানুষের সব অভাব একদিনে দূর হয়ে যাবে? পুলিশ তার চরিত্র পাল্টাবে? নেভার। পুলিশ চিরকাল পুলিশই থাকবে। 200 বছর ধরে ইংরেজ এই দেশে থেকে যে জিনিসটা সযত্নে মুছে দিয়ে গেছে, সেটা হলো প্রশাসন যন্ত্রের মোরালিটি। সেটা ফেরত পাওয়া খুব সোজা ব্যাপার নয় অনিমেষ। আচ্ছা, আপনি কেন রাজনীতি করবেন? একটা সুখী ভারতবর্ষ পেতে, না কতগুলো ফর্মুলার পিছনে ছুটতে? মার্কস, মাও সেতুং কিংবা লেনিন যে কথা বলেছেন, সেই নির্দেশিত পথে এই দেশকে মানুষ করতে চান? কেন নয়? ওরা তো সেভাবেই নিজেদের দেশ গড়েছেন। এতক্ষণ নীলা একটাও কথা বলেনি। হঠাৎ সে ঘাড় নেড়ে বেয়ারাকে ডেকে দাম মিটিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। তোমরা কথা বলো, আমি যাচ্ছি। আমার মাথা ধরে গেছে। এইসব ইউজলেস কথাবার্তা বলে তোমরা যে কি আনন্দ পাও আমি জানি না, কিন্তু আমার সহ্য হচ্ছে না। অনর্থক সময় নষ্ট করে কোনো লাভ নেই। নীলা ব্যাগ হাতে তুলে নিল। কি হলো? কোথায় চললি? এরকম তো কথা ছিল না। কোনো কথা কি আদৌ ছিল? না, আমি ভাবছিলাম তুই আমার সঙ্গে ওখানে যাবি। না, আজ আর ভালো লাগছে না। এখন একটু রাস্তায় হাঁটবো। আমি যাব সঙ্গে? শচীন উঠে দাঁড়ালো। না, একা একা হাঁটতেই ভালো লাগবে। অনিমেষ? নীলা ফিরে তাকালো। অনিমেষও উঠে দাঁড়িয়েছিল। ও ঠিক বুঝতে পারছিল না নীলাকে। এতক্ষণ কথা বলার নেশায় নীলার কথা সত্যি ভুলে গিয়েছিল সে। মেয়েরা কি উপেক্ষা বেশিক্ষণ সহ্য করতে পারে না? বলো। তোমার সঙ্গে আমার একটা কথা ছিল। বলো। এখন নয়, কাল 4টে নাগাদ ইউনিভার্সিটির সামনের বাসস্ট্যান্ডে এসো। নীলা আর দাঁড়ালো না। শচীনকে একটু অন্য মনস্ক দেখাচ্ছিল। সেটা লক্ষ্য করে অনিমেষ তাকে জিজ্ঞাসা করল, কি ব্যাপার বলুন তো? ওই রকমই, কোনোভাবেই অ্যাসেসমেন্ট করা যায় না। আমরা যারা ওর খুব ঘনিষ্ঠ তারাও ওকে বুঝতে পারি না। বরফের মতন মুঠোয় ধরে অনুভব করতে করতেই জল হয়ে আঙ্গুল গলে বেরিয়ে যায়। যাক, ছেড়ে দিন এসব কথা। আজ চলি। হ্যাঁ, আরেকদিন না হয় আমাদের আলোচনাটা করা যাবে। শচীন বিদায় নিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যেতে অনিমেষ ঘাড় ঘুরিয়ে কফি হাউসের দিকে তাকালো। দেখল পরমহংস তাকে হাত নেড়ে ডাকছে। এতক্ষণ লক্ষ্য করেনি, এখন দেখল ওদের টেবিলে লোক কমেছে। এই হলের মধ্যে দাঁড়িয়ে বাইরেটা ঠিক বোঝা যায় না, তবে সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ, এটা ঠিক। এই সময়েও মেয়েরা সমানে আড্ডা মেরে যাচ্ছে। ওদের বাড়িতে কেউ কিছু বলে না বোধহয়। 8টার মধ্যে হস্টেলে ফিরতে হবে। এটা অবশ্য পোস্ট গ্র্যাজুয়েট ছেলেদের জন্য আবশ্যিক নয়, তবু অনিমেষ কোনো দিন নিয়ম ভাঙেনি। চোট খেলে গুরু, মহারানী তোমাদের মাটিতে বসিয়ে রেখে দিব্যি হাওয়া হয়ে গেলেন। অনিমেষ কিছু বুঝতে না পেরে একবার পরমহংস আর একবার মেয়েদের দিকে তাকাতে লাগলো। সেটা লক্ষ্য করে পরমহংসের সঙ্গে থাকা একটি মেয়ে বলে উঠল, ওই মেয়েটিকে আপনি কতদিন চেনেন? নীলা মুখার্জি তো বিদ্যাসাগর থেকে এসেছে, স্কটিশ থেকে নয়।
তাছাড়া ও আমাদের 1 বছরের সিনিয়র, চেনাশোনা হলো কি করে? পারিবারিক সূত্রে আমরা পরিচিত। তিনটে মুখই যেন হঠাৎ বিব্রত হয়ে পড়ল। এই রে, সরি গুরু, সেম সাইড হয়ে গেছে। তোমার রিলেটিভ? না না, জাস্ট পরিচিত। ও, তাহলে একটা কথা বলি, নীলা মুখার্জি থেকে দূরে থাকবেন। কেন? আরে গুরু, ইউনিভার্সিটিতে পা দিয়ে যার গল্প শুনলাম সেই হলো ওই নীলা মুখার্জি, যুব হৃদয় সম্পর্কে স্পেশালিস্ট। অধ্যাপক থেকে বেয়ারা সবাই ওর কাছে নেতিয়ে থাকে, অথচ দেখো ওর চেয়ে সুন্দরী মেয়ে অনেক আছে। আর নীলা মুখার্জি তো মোটামুটি শ্যামলাই, তবু মায়ের এই মেয়েটার মধ্যে এমন একটা চমক আছে যেটা চুম্বকের মতো টানে সবাইকে। কোনো ছেলেকে ওর সঙ্গে 7 দিনের বেশি দেখা যায় না, সেই রাক্ষসের মতো যার প্রতিদিন একটা করে মানুষ লাগতো। নীলা মুখার্জি সম্পর্কেও এই ধারণাটা চলতি আছে। সেই মক্ষী রানীর সঙ্গে আপনাকে এতক্ষণ বসতে দেখে কফি হাউসের অনেকের বুকে সমবেদনা জন্মেছে। বিভিন্ন টেবিলে এমন অনেকে বসে আছে যারা একদিন আপনার ভূমিকায় ছিল। আপনারা অনেক খবর রাখেন তো। তবে আমার সঙ্গে নীলার সম্পর্ক এমন ধরনের যে কোনোদিনই আমাকে ওই ভূমিকায় দেখবেন না। হঠাৎ কবজি ঘুরিয়ে সময় দেখে লাফিয়ে উঠল পরমহংস। আরে বাস, আমার চাকরি চলে যাবে। চাকরি? এই সময় চাকরি? তোমাদের মতো আলালের ঘরে দুলালি নই তো খুকি, আমাদের খেটে খেতে হয়। 150 টাকা টিউশনি, না গেলে বাম্পার ছুড়বে পুরো। এবার অনন্যা কথা বলল। এই আলালের ঘরের দুলালি মানে? বাপের পয়সা এমএ পড়তে এছো, বেশ মোটা একটা কাতলা বিয়ের বাজারে গাঁধবে বলে তোমাদের আর চিন্তা কি? কি অদ্ভুত জ্ঞান! সেদিন 10টার সময় বাসে আসছিলাম, আধবুড়ো লোকগুলো চেঁচিয়ে উঠলো, অফিস টাইমে মেয়ে ছেলে ওঠা কেন? যেন আমরা চাকরি করে বাপ মা ভাইকে খাওয়াই না। 18th সেঞ্চুরির মানসিকতা নিয়ে প্রগতির গলাবাজি করতে বাংলাদেশের পুরুষদের জুড়ি নেই। বিল মিটিয়ে নিচে নামতে অনিমেষের মনে হলো সে যেন অদ্ভুত শান্ত এক জগতে পা দিল। সামনে ট্রাম, বাস, রিক্সা চলছে, কিন্তু সেটা কফি হাউসের তুলনায় এত নির্জন যে দুটো কান খাঁ খাঁ করতে লাগলো। মেয়েরা চলে যেতে পরমহংসের সঙ্গে ট্রাম ধরার জন্য রাস্তা পেরিয়ে অনিমেষ কথাটা বলে ফেলল। টিউশনি? তোমার অবস্থা টাইট নাকি? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। একটা রানিং ট্রামে ওঠার জন্য দৌড় শুরু করলো পরমহংস। অনিমেষ সেই চেষ্টা করতে গিয়ে থমকে গেল। ওর পায়ে খচ করে উঠেছে। চোখ বন্ধ করে ব্যথাটা সামলে নিল অনিমেষ। পরমহংস চলে যাওয়ার পর অনিমেষ অসহায় হয়ে দাঁড়িয়েছিল। টনটন করছে অপারেশনের জায়গাটা। সামনে পা ফেললে মনে হচ্ছে চোখের সামনে লক্ষ আগুনের ফুলকি নাচছে। এই যদি শরীরের অবস্থা হয় তাহলে সে জীবনে কোনো কিছুই করতে পারবে না। একটা অক্ষম পঙ্গু মানুষের পক্ষে কোনো স্বপ্ন দেখা বড় রকমের ভ্রান্তি। অনিমেষ যখন 7-5 ভাবছে তখন হাওয়া উঠল। এতক্ষণ লক্ষ্য করেনি কোন ফাঁকে আকাশে একটু একটু করে মেঘ জমেছিল। এখন সেগুলো ভরাট হয়ে বিদ্যুৎ চমকাচ্ছে। হঠাৎ অনিমেষ পাশ ফিরতেই মনে হলো একটা গাড়ি দ্রুত গতিতে ওর সামনে দিয়ে যেতে যেতে হঠাৎ থমকে দাঁড়ালো। কেউ চেঁচামেচি করছে শুনে সে গাড়িটার দিকে তাকাতে অবাক হয়ে গেল। থম্বটোর সেই রুমমেট ট্যাক্সির জানলা দিয়ে মুখ বাড়িয়ে তাকে ডাকছে হাত নেড়ে। পেছন থেকে বোঝা যাচ্ছে থম্বটোর বন্ধু একা নেই। এক পা এগোতেই অনিমেষের থাই থেকে কোমর অবধি একটা আগুনের বল ছুটে গেল। প্রচণ্ড যন্ত্রণায় মুখ বিকৃত হয়ে গেল, চোখে জল এসে যাওয়ার উপক্রম। সে দেখল থম্বটোর বন্ধু মোসাম্বা ট্যাক্সির দরজা খুলে প্রায় দৌড়ে ওর কাছে চলে এলো। ওর কাঁধে ভর রেখে অনিমেষ অন্য পায়ে লাফাতে লাফাতে ট্যাক্সিতে উঠল। হঠাৎ ওর খেয়াল হলো এই ছেলেটির সঙ্গে সেদিন রাতে থম্বটোর ঘরে তার প্রায় মারামারি হবার উপক্রম হয়েছিল। মানুষের চরিত্র চট করে বোঝা মুশকিল, এই সত্য আরও একবার প্রমাণিত হলো। ট্যাক্সিতে উঠে কোনো রকমে বসতে না বসতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামল। থম্বটোর বন্ধু দরজা বন্ধ করে সামনের সিটে গিয়ে বসতেই অনিমেষ ট্যাক্সির অন্য যাত্রীর দিকে তাকালো। পেছনের সিটের ওপাশের জানলা ঘেঁষে ভদ্রমহিলা বসে আছেন।
এরকম আধুনিক বেশবাসের মহিলাদের উত্তর কলকাতায় দেখা যায় না। You meet my friend Sheila Sen, very homely, real sweet. নমস্কার, আমার নাম অনিমেষ। সামান্য মাথা দুলিয়ে মহিলা অভিবাদন গ্রহণ করলেন, তারপর কপালে দুটো রেখা ফুটিয়ে জিজ্ঞাসা করলেন, নমস্কার। আচ্ছা, আপনি অসুস্থ কি? না, ওই পায়ে একটু আঘাত লেগেছে। ও, কোথায় আঘাত লেগেছে? দেখি একটু দেখি। I can't follow you. English, please. উফ, সব যেন ওকে বুঝতে হবে। আমরা কিন্তু ভাই বাংলায় কথা বলবো, কেমন? কেলে ভূতটা যদিও ইংরেজিও ভালো বলতে পারে না। অনিমেষ চমকে উঠল। ভদ্রমহিলা এই কি ভাষায় কথা বলছেন? হয়তো এই মহিলার জন্য কাল রাত্রে থম্বটোর বন্ধু হইচই করেছিল। এই মহিলাকেই সম্ভবত দারোয়ান রাত 8টার পর আটকে দিয়েছিল। কে এই মহিলা? শুধুমাত্র কোনো স্বার্থের জন্য এই বিদেশি আফ্রিকান ছেলেটির সঙ্গে মিশছেন? কি স্বার্থ? হঠাৎ ওর খেয়াল হলো কলকাতা শহরটা একটা বিচিত্র জায়গা। কদিন আগে একটা কাগজে পড়েছিল এখানে কয়েক হাজার সুন্দরী কলগার্ল বাস করেন, যাদের চেহারা এবং কথাবার্তা খুবই অভিজাত এবং চাক্ষুষ কিছু বোঝা সম্ভব নয়। ইনি কি সেই শ্রেণীর? না, তা হতেই পারে না। সেই বাল্যকাল থেকে জলপাইগুড়ির বেগুনটুলির পাশের গলিতে যাওয়া ইস্তক অনিমেষের একটা ধারণা বদ্ধমূল হয়েছিল, মেয়েরা অভাবের তাড়নায় পতিতাবৃত্তি গ্রহণ করে। সুস্থ স্বাভাবিক অবস্থায় কোনো মেয়ে ওই জীবনযাপন করতে কেন চাইবে? আচ্ছা অনিমেষ বাবু, আপনি কি ওর সঙ্গে একই হোস্টেলে থাকেন? English, please. Shut up. Don't behave like a kid. উচ্চারণে সামান্য জড়তা নেই এবং আশ্চর্য ব্যাপার, সাপের মাথায় ধুলো পড়ার মতো থম্বটোর বন্ধু কেমন মিয়ে গেল বকুনি শুনে। অবাক হচ্ছেন তো? আরে এরা এমনিতে খুব রাফ অ্যান্ড টাফ হয়, কিন্তু ট্যাকল করতে পারলে এদের মতো সহজ শিশু পৃথিবীতে আর নেই। তো যা বলছিলাম, আপনাদের হোস্টেলে অমন নিয়ম কেন বলুন তো? ওটা কলেজ স্টুডেন্টদের থাকার জায়গা, তাই কিছু নিয়ম তো করতেই হয়। আমরা যারা কলেজ ছাড়িয়ে গেছি তারাও নিয়মটাকে মানি। মানে আপনি কলেজে পড়েন না? এটা এক রকমের কলেজ বটে, আমি এমএ পড়ি। তাই নাকি? কি ভালো ছেলে গো তুমি। সরি আমি তুমি বলে ফেললাম। তো হোস্টেলে তো থাকো শুনলাম। তোমার বাড়ি কোথায় ভাই? জলপাইগুড়ির কাছে একটা চা বাগানে। চা বাগান? ও মা, তোমাদের নিজেদের চা বাগান আছে বুঝি? চা বাগান কিন্তু দারুণ সুন্দর জায়গা। মানে দার্জিলিং যেতে অবশ্য আমি রাস্তায় চোখ ভরে অনেক চা বাগান দেখেছি। কেমন স্বপ্নের মতো দেখতে, তাই না? আমার কি যেতে ইচ্ছে করে মাঝে মাঝে ভীষণ। হেদোর আগের গলি দিয়ে ট্যাক্সিটাকে ঘোরাতে বললেন মহিলা। স্কটিশের পাশ দিয়ে ট্যাক্সি অনেকটা এগিয়ে একটা লাল রঙের বাড়ির সামনে থামল। উফ বাবা। আচ্ছা শোনো অনিমেষ, আমি একটা কথা ভাবছিলাম। পায়ে যখন এত যন্ত্রণা, হাঁটাই যাচ্ছে না, তখন একা একা হোস্টেলে থাকা যাবে কি করে বলো তো? ওটা তো আর বাড়ি নয় যে কেউ সেবা শুশ্রূষা করবে, তাই না? না, একটু শুয়ে থাকলেই সব ঠিক হয়ে যাবে। আর যদি না হয়? আমার তো ইচ্ছে করছে তোমাকে একেবারে বাড়িতেই নিয়ে চলে যাই। কারোর কষ্ট হচ্ছে ভাবতে এত খারাপ লাগে না? মনটা একটু কেমন হয়। আপনি আমার জন্য এত ভাববেন না। সে কি ভাববো না আবার কোনো কথা হলো নাকি? আলাপ হলো, এত গল্প হলো। আচ্ছা ঠিক আছে, কেমন থাকা হচ্ছে আমার সেটুকু জানিয়ে দেওয়া হলেই আমি নিশ্চিন্ত হব। আমার নম্বরটা হচ্ছে 35 4 0। মনে থাকবে তো? খুব সোজা, শুধু এক্সচেঞ্জ নাম্বারটা মনে রাখলেই হলো, তারপর তো সব ফাঁকা। ইংরেজিতে বললাম না, সামনের দুটো কানের দিকে খাড়া হয়ে আছে কিনা। মহিলা অনিমেষের সঙ্গে বেশ আন্তরিকভাবে কথা বললেন। অনিমেষের মনে হলো এত অল্প পরিচয়ে, বলতে গেলে মাত্র কয়েক মিনিটের, এরই মধ্যে কোনো মহিলা এরকম আন্তরিক ভঙ্গিতে আমন্ত্রণ জানাতে পারে? অনিমেষের মাথা ঝিমঝিম করতে লাগলো। হঠাৎ ওর মনে হলো তার নিজের মনে নিশ্চয়ই কু আছে। এখন বৃষ্টির সেই তেজটা নেই,
কিন্তু যেভাবে পড়ছে তাতে একটু হাঁটলেই ভিজে যাওয়া অসম্ভব নয়। এই বৃষ্টির মধ্যেই থম্বটোর বন্ধু লাফিয়ে নেমে পড়ল ট্যাক্সি থেকে। নেমে গাড়িটাকে পাক দিয়ে এই পাশের দরজায় এসে সেটাকে খুলে ধরল। মহিলা পুতুলের মতো ঘাড় নেড়ে না বলে প্রায় দৌড়ে খোলা জায়গাটা পেরিয়ে লাল বাড়িটার ভেতরে ঢুকে গেলেন। হস্টেলের সামনে ট্যাক্সিটা দাঁড়াতে থম্বটোর বন্ধু ভাড়া মিটিয়ে দিল। প্রায় 15 টাকার মতো মিটারে উঠেছে। অনিমেষ দেখল ওর পার্সে থোকা থোকা নোট। ট্যাক্সি থেকে নামতে গিয়েই সমস্ত শরীর দুলে উঠল অনিমেষের। এখন বৃষ্টি টুপটাপ পড়ছে। থম্বটোর বন্ধুটি ওকে সাবধানে সিঁড়ির গোড়ায় নামিয়ে দিয়ে জিজ্ঞাসা করল, অনিমেষ জানাতেই সে দ্রুত ওপরে উঠে গেল। একটু পরেই নানা রকম কণ্ঠস্বর ভেসে এলো ওপরে। অনিমেষ দেখল ত্রিদীপ আরো কয়েকজনকে নিয়ে হন্তদন্ত হয়ে নিচে নেমে আসছে। ভিড়ের মধ্যে দুর্গাপদ ও গোবিন্দকে দেখতে পেল অনিমেষ। ওরা অনিমেষকে ধরাধরি করে মাথার ওপর তুলে সন্তর্পণে ওর ঘরে ফিরিয়ে আনলো। খাটে শুইয়ে দিয়ে ত্রিদীপ ভিড়টাকে সরালো। ঘরে শুধু গোবিন্দ আর দুর্গাপদ রয়ে গেল। ত্রিদীপ গোবিন্দকে ফিসফিসিয়ে কিছু বলতে সে ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। ত্রিদীপ এবার অনিমেষকে বলল, ইজি হয়ে শুয়ে থাকো, কোনো চিন্তা করো না, আমি দেখছি। একটু বাদেই গোবিন্দ ফিরে এলো, সঙ্গে হস্টেলের ডাক্তার আর হস্টেলের সুপার মিস্টার দত্ত। হস্টেলের ডাক্তারকে সবাই আড়ালে ঘোড়ার ডাক্তার বলে। ডাক্তার এসে ওর ব্যথার জায়গাটা দেখে খসখস করে প্রেসক্রিপশন লিখে আর দাঁড়ালেন না। মিস্টার দত্তের সঙ্গে হন হন করে বেরিয়ে গেলেন। দুর্গাপদ এবার অনিমেষের পা নিয়ে পড়ল। মিনিট কয়েকের মধ্যে সে থাইয়ের নিচের দিকে হাঁটুর সামান্য ওপরে একটা জায়গা আবিষ্কার করে ফেলল, যেখানে হাত দিলেই অনিমেষ চিৎকার করে উঠছে। জায়গাটায় কোনো বড় শিরা নেই। চিৎকারের সময় অনিমেষের মুখ নীল হয়ে যাচ্ছে, এটা লক্ষ্য করল সবাই। ওরা পরামর্শ করে খানিকটা সেঁক দিল। বেশ আরাম হচ্ছিল অনিমেষের। অনেকক্ষণ পরে স্বস্তি আশায় ওর দু চোখ বুজে এলো এক সময়। মাঝরাতে অনিমেষের ঘুম ভেঙে গেল। হুঁশ ফিরতেই ওর মনে হলো পেটে ছুঁচো ডন মারছে। ধীরে ধীরে উঠে বসতেই সে এক অদ্ভুত দৃশ্য দেখতে পেল। ত্রিদীপের বিছানায় বসে গোবিন্দ আর দুর্গাপদ তাস খেলছে। ত্রিদীপ অনিমেষের পায়ে সেঁক দিয়ে চলেছে। অনিমেষ এমন হতভম্ব হয়েছিল যে মুখ থেকে তার কথা সরল না। এই ছেলেগুলো তাকে সেবা করার জন্য একটা রাত জেগে আছে, অথচ গতকাল এদেরই অন্য রকম চেহারা ছিল। মাতাল তিনটি যুবক অশ্লীলতার চূড়ান্ত করেছিল। ওকে জাগতে দেখে ত্রিদীপ সাগ্রহে জিজ্ঞেস করল, কেমন আরাম পাচ্ছ? অনিমেষ থাইয়ের তলায় হাত দিয়ে আবিষ্কার করল সেই পিন ছোঁয়া যন্ত্রণা একদম নেই, শুধু জায়গাটা অসাড় হয়ে আছে। আমি ঠিক হয়ে গেছি, তোমাদের আর রাত জাগতে হবে না, এবার শুয়ে পড়ো। খেলা থামিয়ে গোবিন্দ বলল, আরে গুরু, রাত আর কোথায়, আর মাত্র 1 ঘন্টা, তারপরেই ফুরুত করে আকাশ ফর্সা হয়ে যাবে। খিদে পাচ্ছে খুব, কিন্তু ঘরে কিছু নেই যা খাওয়া যায়। ত্রিদীপের স্টকে অবশ্য বিস্কুট থাকে, ক্রিম দেওয়া বিস্কুট। হস্টেলে ঠাকুরকে এখন ডাকতে গেলে মারতে আসবে। অনিমেষ ত্রিদীপকে বলল, কয়েকটা বিস্কুট দাও তো, খাবো। বিস্কুট? এত রাতে বিস্কুট কেন? ও হো, তুমি তো রাত্রে কিছু খাওনি। যা সালা, বিস্কুট নেই। ইস, বিকেলে কিনবো ভেবেছিলাম, একদম ভুলে গেছি। মাফ করো গুরু, একদম মনে ছিল না। 2-3টে ভাঙা পড়ে আছে। অসুবিধে নেই, 1 গ্লাস জলই খাই। খালি পেটে জল খাবে? তার চেয়ে একটু মাল দিয়ে জল খাও, ওতে প্রোটিন আছে, পেটও ভরবে, নার্ভ ঠিক থাকবে আর যন্ত্রণা দূর হবে। খামোখা মদ খেতে যাবো কেন?
ত্রিদীপ লুকোনো জায়গা থেকে কালকের বোতলটা বের করে দ্রুত হাতে একটা গ্লাসে সামান্য ঢেলে জল মিশিয়ে ওর দিকে বাড়িয়ে দিল। মদ কথাটা খারাপ, টেক ইট অ্যাজ মেডিসিন, হেলথ টনিক, শরীর সুস্থ করার জন্য খাওয়া। না হা করো, সেবা করতে দাও। প্রায় 5 বছর অনিমেষ কলকাতা শহরকে দেখছে। যদিও যাতায়াতের চৌহদ্দিটা খুব সীমিত, তবু একটা ধারণা ওর মনে বদ্ধমূল হয়ে যাচ্ছে যে এখানকার মানুষ অত্যন্ত আত্মকেন্দ্রিক। ব্যক্তিগত প্রয়োজনের বাইরে আর কিছুতেই তাদের আগ্রহ নেই। আর আগ্রহ বলে যেটা মনে হয়, সেটার জন্য যদি কিছু মূল্য দিতে হয়, তবে তারা সে ব্যাপারে নিজেদের জড়াবেই না। নির্জন দুপুরে ত্রিদীপের আনা একটা পত্রিকা পড়ছিল অনিমেষ। কলকাতার অরিজিনাল বাসিন্দা বলে কেউ নিজেদের দাবি করতে পারে না। 24 পরগনা, হাওড়া, হুগলি এবং বর্ধমানের কিছু বর্ধিষ্ণু পরিবার, যাদের অর্থকৌলিন্য চাষের দৌলতে পরিচিত ছিল, তাঁরাই ইংরেজের সঙ্গে কর্মসূত্রে মিলিত হবার জন্য কলকাতায় এসে বসতি স্থাপন করেন। প্রথম মহাযুদ্ধের পর কলকাতার চেহারা খুলল। অনিমেষ পড়তে লাগল। কলকাতা হলো সরগরম। শ্যামবাজার থেকে বউবাজারকে বলা হলো ঘটি এলাকা। পূর্ববঙ্গের মানুষ তখনও কলকাতায় বিদেশি, এবং কালীঘাট বেহালার কিছু মানুষ অনেক আগে থেকেই রয়ে গেলেও তারা ঠিক এদের সঙ্গে পাল্লা দিতে পারলেন না। দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে কলকাতার চেহারা রাতারাতি পাল্টে গেল। হু হু করে পূর্ববঙ্গ থেকে মানুষ আসছে, কলকাতা বেলুনের মতো ফুলে জায়গা করে নিচ্ছে। এই নেওয়া এখনো শেষ হয়নি। নতুন সম্প্রদায় জন্ম নিল দক্ষিণ কলকাতায়। পূর্ববঙ্গের ধনবান শিক্ষিত মানুষেরা এসে দেশের ওপরতলার চেয়ারগুলো দখল করে নিজেদের আলাদা গোত্রের বলে চিহ্নিত করে নিলেন। লেখক আরও লিখেছেন, এখন উত্তরে চিতপুরের গোড়া থেকে কাশীপুরের বিস্তৃত অঞ্চল অবাঙালি এলাকা হিসেবে চিহ্নিত। বড় বাজারের সঙ্গে উত্তর ভারতের কোনো শহরের তেমন কোনো পার্থক্য নেই। মারওয়াড়ি সম্প্রদায়ের ওখানে একচ্ছত্র আধিপত্য। পূর্বে রাজাবাজার এলাকায় কয়েক হাজার অবাঙালি মুসলমানের বসবাস। ট্যাংরা চীনে পাড়া হিসেবে চিহ্নিত। ধর্মতলা এলাকায় বাঙালি পরিবার গোনাগুন্তি। পাশেই পার্ক সার্কাস পর্যন্ত বিস্তৃত এলাকায় ইংরেজ শাসনের আর এক ফসল অ্যাংলো ইন্ডিয়ানদের নিজস্ব এলাকা। খিদিরপুর মমিনপুর এলাকায় অবাঙালি মুসলমানদের একচেটিয়া অধিকার। প্রবন্ধের শেষে লেখক তার বক্তব্য শেষ করেছেন এই বলে যে এই কসমোপলিটন শহর বিক্ষিপ্তভাবে কোনো ঘটনায় ফুঁসে উঠতে পারে, কিন্তু কখনো একই ভাবপ্রবণতায় আলোড়িত হতে পারে না। ঘরে কেউ নেই। ত্রিদীপ কলেজে চলে গিয়েছে। কাল রাত থেকে জব্বর ঘুমিয়েছে অনিমেষ। ঘুম যখন ভাঙল তখন প্রায় 11টা। ওর যাতে অসুবিধে না হয় তাই ত্রিদীপ ঘরের জানলাগুলো বন্ধ করে দিয়ে গেছে। মাথার পাশে কিছু পত্রিকা আর একটা চিরকুট পেয়েছিল অনিমেষ। ঠাকুরকে বলে গেলাম খাবার ঘরে দিয়ে যাবে, আজ হাঁটার চেষ্টা করো না। অনিমেষ ঘরে একবার নজর বুলিয়ে নিল। না, একটাও লাঠি জাতীয় কিছু নেই যেটায় ভর দিয়ে হাঁটা যায়। ইতিমধ্যে ঠাকুর এলো। ঠাকুরের শরীরে ভর রেখে কয়েক পা হাঁটতেই অনিমেষ আবিষ্কার করল কালকের সেই মারাত্মক ব্যথাটা মোটেই নেই। থাইয়ের কাছে কোনো শিরা সামান্য চিনচিন করা ছাড়া তার কোনো অসুবিধাই হচ্ছে না। অদ্ভুত একটা স্বস্তিতে মন এখন শান্ত হয়ে যাচ্ছে। অনিমেষ ঠাকুরকে ছেড়ে দিয়ে ধীরে ধীরে বারান্দায় বেরিয়ে এলো। চারপাশে এখন কড়া রোদ ছড়ানো। দু চোখ বন্ধ করে আলো সইয়ে নিল সে। ভর দুপুরে স্নান করে ভাত খেয়ে বেশ আরাম হলো। আজ ক্লাস কামাই হলো। এত বেলা অবধি ঘুমিয়ে এখন আর এক রকম আলিস্যি এসে গেছে। কালকের কথাগুলো নিয়ে মনে মনে নাড়াচাড়া করতে লাগলো অনিমেষ। বিমান ধরেই নিয়েছে আমি ছাত্র ফেডারেশন করব।
কিন্তু তাই বলে বিমান যেটা সবার সামনে করলো সেটা তো ঠিক না। সুভাষদা বলেছিলেন যাওয়ার আগে সন্ধ্যাবেলা দেখা করে যাবেন হোস্টেলে এসে, কই এলেন না তো। বিমানদের চেয়ে সুভাষদা অনিমেষের অনেক গভীর এবং কাছের মানুষ। ছাত্র ইউনিয়নের কথা ভাবতেই শচীনের কথাগুলো মনে পড়ল। শচীনের কথা মনে হতেই চট করে নীলার মুখটাও ভেসে এলো। আজ নীলা তাকে বাস স্টপে অপেক্ষা করতে বলেছিল। এখনো যাওয়া যায়, কিন্তু অনিমেষের বেরোতে একদম ইচ্ছে করছে না। পরে দেখা হলে পায়ের দোহাই দিয়ে সে নীলার রাগ কমাতে পারবে। আরো কিছুক্ষণ বসে থেকে শুয়ে পড়বে বলে অনিমেষ যখন উঠে দাঁড়িয়েছে, তখন দরজায় শব্দ হলো। আস্তে আস্তে জায়গাটুকু পেরিয়ে গিয়ে দরজা খুলতেই দারোয়ান জানালো একটি মেয়ে তার সঙ্গে দেখা করতে এসেছে। ধীরে ধীরে নিচে নেমে এলো অনিমেষ। দারোয়ানের সাহায্য লাগলো না, কিন্তু নিচে নামার পর থাইটা টনটন করতে লাগলো। এই হস্টেলের খুব কড়া নিয়ম, কোনো মেয়েকে কারো ঘরে গিয়ে দেখা করতে দেওয়া হবে না। আধ ভেজানো গেটের সামনে মেঘের ছায়া মাখা রোদ সেখানে নেতিয়ে আছে। এই ভর দুপুরে কলকাতা ভীষণ নির্জন হয়ে যায়, কেমন ভার হয়ে থাকে চারধার। অনিমেষ কয়েক পা এগিয়ে ডান দিকে ঘুরতেই গেস্ট রুমের খোলা দরজা দিয়ে যাকে অনিমেষ দেখতে পেল, ক্ষীণতম কল্পনাতেও তাকে আশা করেনি সে। আপনি? উঠে দাঁড়ালেন মহিলা। দেখতে এলাম, পা কেমন আছে? অনিমেষের সব গোলমাল হয়ে গেল। শিলা সেন। গতকাল সন্ধ্যায় ট্যাক্সিতে সামান্য আলাপ, আর সেইটুকুনিতেই তিনি ছুটে এসেছেন তার শরীরের খবর নিতে। কলকাতার মানুষ মাত্রই যে স্বার্থপর নয়, এটা বোধহয় তার একটা নজির। ওর মতন সুন্দরী মহিলা, যিনি নিজের সৌন্দর্য সম্পর্কে অত্যন্ত ওয়াকিবহাল, এতটা করবেন ভাবা যায় না। স্লিভলেস জামার বাইরে মাখনের মতো দুটো স্বপ্নের ডানার দিকে তাকালো অনিমেষ। অনিমেষ চৌকো টেবিলের গা ঘেঁষে থাকা চেয়ারটা দেখিয়ে দিয়ে নিজে আর একটাই বসল। তারপর বলল, আপনি সত্যি আমাকে অবাক করে দিয়েছেন। কেন? আমি চলে এলাম তাই? আশ্চর্য, কালকে যাকে এমন অসুস্থ দেখে গেলাম তার খোঁজ নেব না একবার? সচরাচর তো দেখা যায় না এমন। আমি অন্যরকম। তা আমার প্রশ্নটার উত্তর পেলাম না কিন্তু। এখন ভালো আছি, এই তো উপর থেকে হেঁটে নিচে নেমে এলাম। কাল আসলে শিরায় টান পড়েছিল, প্রথমে বুঝতে পারিনি, এমন কিছু নয়। ইস, যাক বাবা, একটু নিশ্চিন্ত হলাম। কালকে বাড়িতে ফেরার পর বারবার মনে হচ্ছিল বিদেশ বিভুঁয়ে থাকা হয় জেনেও আমি কিচ্ছু করলাম না। কারো কষ্ট হলে আসলে আমার এত খারাপ লাগে, মনটা ঠিক। যাক। এই ভর দুপুরে অনিমেষ মহিলাকে ভালো করে দেখল। কলকাতা শহরের মধ্যবিত্ত কোনো বাঙালি মহিলার একজন নিগ্রো যুবকের সঙ্গে এমন যোগাযোগের সম্ভাবনা নেই যার ফলে ছেলেটি আসক্ত হতে পারে। এক্ষেত্রে তাই হয়েছে। শিলা সেন কি তাহলে মধ্যবিত্ত নন? উনি যে পাড়ায় এবং যে বাড়িতে বাস করেন সেটাকে কিছুতেই অতি আধুনিক বলা যায় না। তবু থম্বটোর বন্ধুর সঙ্গে একটা ট্যাক্সি চেপে আসার সাহস এর আছে। থম্বটোর বন্ধু এর বাড়িতে যাওয়ার প্রস্তাব করার সাহস রাখে। তাহলে ইনি কি? গতকাল মুহূর্তের জন্য হলেও অনিমেষের মনে হয়েছিল শিলা সেনের পুরুষ ধরা জীবিকা। আজ এই দুপুরে সামনাসামনি বসে অবশ্য কোনো রহস্য দেখতে পাচ্ছে না সে, কিন্তু মহিলা দু হাতে টান টান করে সৌন্দর্যের লাগামটা ধরে রেখেছেন। আপনি এসেছেন জানলে থম্বটোর বন্ধু অবাক হয়ে যাবে। কে থম্বটোর বন্ধু? ও, মোসাম্মার কথা বলা হচ্ছে বুঝি? আচ্ছা, সে আছে নাকি হস্টেলে এখন? আমি ঠিক জানি না, সকাল থেকে দেখা হয়নি, খোঁজ করব? না না, থাক বাবা, দরকার নেই তার। আচ্ছা, আমি এসেছিলাম এটাও কিন্তু বলার একেবারে দরকার নেই, বুঝেছো?
এই ছেলেগুলো এত প্যাশনেট হয়, রিজনটাই বুঝতে চায় না। একটা কথা জিজ্ঞেস করবো যদি কিছু মনে না করেন? জানি কি জিজ্ঞেস করবে, এই তো যে কি করে ওর সঙ্গে আলাপ হলো, আমি কি করি, এই সমস্ত বলে দিচ্ছি। আমি একটা ট্রাভেল এজেন্সিতে আছি যাদের সঙ্গে এইসব আফ্রিকান কান্ট্রিগুলোর ভালো সম্পর্ক আছে। ওই দেশ থেকে যেসব ছেলেরা এখানে পড়তে আসে আমরা তাদের ব্যবস্থা করে দিই। আর এই সব করতে গেলে সূচিবাই হলে চলে না। কি বোঝা গেল কিছু? অনিমেষ স্বীকার করল, না, এত কথাতেও তার কাছে কিছুই স্পষ্ট হলো না। শুধু চাকরি করতে গিয়ে কেউ কি এরকম প্রশ্রয় দেয় অচেনা কোনো পুরুষকে? তাছাড়া শীলা সেন মোসাম্বার কাছে তার এই উপস্থিতি লুকিয়ে রাখতে চান, সেটাও কি স্বাভাবিক? সে মহিলার মাথার দিকে তাকালো। সিঁথি দেখে ও কিছুতেই বুঝতে পারল না মহিলা বিবাহিত কিনা। কথাটা ঘুরিয়ে বলার চেষ্টা করলো অনিমেষ। কিন্তু আপনি এসেছেন এ কথা জানতে পারলে মোসাম্বা খুব আহত হবে। তার চেয়ে আই এম সো ফেড আপ। ছিনে জোকের মতো লেগে আছে আমার পেছনে বাবা। আচ্ছা এসব কথা ছাড়ো তো। আচ্ছা তোমার কি এখন কোনো কাজ আছে? না। চলো আমার সঙ্গে একটু বেরিয়ে আসবে। শীলা সেন উঠে দাঁড়ালেন। কিন্তু আমার তো হাঁটতে কষ্ট হবে, কালকে অমন হলো, আমি আজ বেরোতে চাই না। ইস, জোয়ান ছেলের অমন ভয় করলে চলে? আর কিছু হলে আমি তো আছি। আচ্ছা বাবা, আচ্ছা তোমাকে এক পাও হাঁটতে হবে না। ওই যে দেখো বাইরে ট্যাক্সি দাঁড়িয়ে আছে। তুমি জানো তো আজ অব্দি কেউ কিন্তু আমার আমন্ত্রণ উপেক্ষা করেনি। শুধু সবাই যেচে এসে আমাকে এরকম আমন্ত্রণ জানায়। আমি রাজি হলে কৃতার্থ হয়ে যায় তারা। আর নিজে থেকে যদি কাউকে বলি সে তো আকাশ হাতে পায়। তুমি যে বলতেই আমার কথায় রাজি হলে না, এতে তোমার উপর আমার অন্যরকম ধারণা হলো জানো তো। আচ্ছা আজ তাহলে চলি ভাই। তোমার যখনই ইচ্ছে করবে আমাকে টেলিফোন করবে, কিন্তু সারাটা সকাল আমি বাড়িতে থাকি, কেমন? শীলা সেনের পেছন পেছন গেট অবধি এলো অনিমেষ। ট্যাক্সি ড্রাইভার সিটের ওপর শরীর এলিয়ে শুয়েছিল। ওকে দেখে সোজা হয়ে বসল। গাড়িতে ওঠার সময় শীলা সেন ঘাড় বেঁকিয়ে বললেন, চলিয়ে ড্রাইভার সাহেব, বহুত সো লিয়া। হ্যাঁ আচ্ছা, টেলিফোন নাম্বারটা মনে আছে তো? কাল বলেছিলাম 35 আর 4 চলি ভাই। নির্জন গলি দিয়ে ট্যাক্সিটাকে বেরিয়ে যেতে দেখল অনিমেষ। শুনছেন গপ্পমীরে ঠেকের বিশেষ নিবেদন সমরেশ মজুমদারের কালোজয়ী উপন্যাস কালবেলার দ্বিতীয় পর্ব। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে বাকিটা শোনা যাক। এতক্ষণ কথা বলেও মহিলাকে সে একটুও বুঝতে পারল না। উনি কেন ওর কাছে এলেন, কেন বারে বারে টেলিফোন নাম্বার দিচ্ছেন, উদ্দেশ্যটা কি হতে পারে? ফিরে আসার জন্য অনিমেষ ঘুরে দাঁড়াতেই দারোয়ানের সঙ্গে চোখাচোখি হলো। লোকটা যে মিটিমিটি হাসছে এটা বুঝতে কোনো অসুবিধে হলো না। প্রায় 4-5 বছর সে লোকটাকে দেখছে, কিন্তু এরকম মুখ করতে কোনো দিন দেখেনি। স্বাভাবিকভাবেই অনিমেষ জিজ্ঞাসা করল, কিছু বলবে? मेम साहब कौन है बाबू? চেনাশোনা কেন? मेम साहबेर कैरेक्टर भालो ना, निग्रो साहब के साथ बहुत एक दिन আটটার পর নিগ্রো সাহেব জোর করে ওকে ঘরে নিয়ে গিয়েছিল। আপনি সোচিয়ে একটা ভালো ঘরের মেয়ে ছেলে ইতে রাজি হবে কেন? আর क्या बोले बाबू, एक दिन तो ड्रिंक भी করে এসেছিল। মাল খেয়ে? নেশা করেছিল? হ্যাঁ বাবু। তুমি কি করে জানলে? আরে নিগ্রো সাহেবও মাল খেয়েছিল। সেদিন ম্যাডাম ট্যাক্সি থেকে নামেনি, কিন্তু আমি দেখে ফেলেছি। আমি সুখা নেশা করি, তা বলে কি ভিজে নেশার গন্ধ টের পাবো না বাবু? সিঁড়ি ভেঙে ওপরে উঠে আসতে কষ্ট হলো না।
এতক্ষণে কালকের হারানো মনের জোরটা আবার ফিরে এসেছে। শরীরে যে আলসেমি ঘুম ঘুম ভাবটা কিছুক্ষণ আগে এসেছিল সেটা এখন আর নেই। কিছুক্ষণ চুপচাপ বসে থাকতে থাকতে অনিমেষের অস্বস্তি আরম্ভ হলো নীলার জন্য। শিলা সেনের আসার আগে তার কিন্তু এমনটা হয়নি। পরিষ্কার পাজামার ওপর একটা হ্যান্ডলুমের পাঞ্জাবি পরে বেরিয়ে এলো সে। শিলা সেনের সঙ্গে দেখা করতে সে যদি অতগুলো সিঁড়ি ভেঙে নিচে নেমে যেতে পারে তাহলে নীলা কি দোষ করল? ইউনিভার্সিটির সামনের স্টপে ট্রাম থেকে নেমে পড়ল অনিমেষ। চকিতে মুখ ঘুরিয়ে চারদিকে চোখ বুলিয়ে নীলাকে খুঁজল। না, নীলাকে দেখতে পেল না। তাকে আসতে বলে নীলা চলে যাবে? অনিমেষের বুকে অভিমান জমতে শুরু করতেই সে একজনের হাতের ঘড়ি দেখতে পেল। 4টে বাজতে সামান্যই দেরি এখন। তাহলে নীলা এতক্ষণ অপেক্ষা করে করে নিশ্চয়ই চলে গেছে। অভিমান চেহারা পাল্টে ফেলল আচমকা। নিজেকে খুব অসহায় এবং হৃত সর্বস্ব বলে মনে হচ্ছে। অদ্ভুত নিঃসঙ্গতা নিয়ে অনিমেষ দাঁড়িয়ে আছে। চারধারে মানুষের ব্যস্ততা, ট্রাম বাসের আওয়াজ, ছেলেমেয়েরা হেঁটে যাচ্ছে, আর এদিকে অনিমেষ একা চুপচাপ দাঁড়িয়ে। আধ ঘন্টা আগেও নীলার সঙ্গে দেখা করার জন্য তার ব্যস্ততা ছিল না, কিন্তু এখন সেই নীলাকে দেখতে না পেয়ে সবকিছু কেমন ফাঁকা মনে হচ্ছে। অনিমেষের মনে হচ্ছিল এই পৃথিবীতে সবকিছুই তার জন্য অপেক্ষা করবে, কিন্তু সে সময় মতো সেই অপেক্ষার জায়গায় পৌঁছতে পারবে না। আর এসব কথা কাউকে বলা যায় না, শুধু নিজের বুকের মধ্যে বয়ে বেড়াতে হয়। হস্টেলে কেমন একটা থমথমে ভাব। সবাই গুজগুজ করছে, ছোট ছোট দলে বিভক্ত হয়ে, যেন মারাত্মক কিছু একটা হয়ে গেছে। ওকে দেখতে পেয়ে গোবিন্দ এগিয়ে এলো। আজকে এখানে একটা কেস হয়েছে। অ্যাসিস্ট্যান্ট সুপারের ঘরে এক মহিলা এসেছেন। আচ্ছা, কখন? সেই সন্ধ্যাবেলায়, এখনো চালিয়ে যাচ্ছে। হস্টেলের রুলস অ্যান্ড রেগুলেশনে স্পষ্ট লেখা আছে, কারো ঘরে মেয়েদের আসা চলবে না, সে মা হোক, বোন হোক, যেই হোক না কেন। আমাদের প্রত্যেকের বেলায় নিয়মটা কড়াকড়ি করে রাখা হয়েছে। এস ব্যাচেলার, ওর ক্ষেত্রে তা শিথিল হবে কেন? কথাটা ঠিক। নিয়ম যা তা সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। গোবিন্দর সঙ্গে আরো অনেকেই জুটে গেছে। এতক্ষণ ধরে ব্যাপারটা নিয়ে ওরা জটলা করছিল, ফুঁসছিল, কিন্তু কোনো উপায় খুঁজে পাচ্ছিল না। এখন অনিমেষকে দেখতে পেয়ে অনেকেরই দেখা বা শোনা দৃশ্যটার কথা মনে পড়ে গেল। ইউনিভার্সিটির জিএস এর সঙ্গে অনিমেষের যোগাযোগ এবং পুলিশের গুলিতে একদা আহত হওয়ার গল্প। সালা যেমন খুশি নিয়ম নাকি? হ্যাঁ, কি ভেবেছে ফুর্তি করবে আর আমরা হাঁ করে থাকবো এখানে? হ্যাঁ, যেমন খুশি নিয়ম নাকি? যা কিছু একটা বললেই হলো। চলবে না, একদম। দেখো, সেরকম হলে আমরা কিছু বলতাম না। শ্রীলা এসেছে। সে আবার কে? স্কটিশের মক্ষী রানী, 4th ইয়ারের পাস ক্যান্ডিডেট, দারুণ অভিনয় করে। ব্যাপারটা ভালো লাগলো না অনিমেষের, কিন্তু এদের এতখানি উত্তেজনার তেমন কি কারণ আছে বোধগম্য হচ্ছিল না। সুপারকে ব্যাপারটা জানাও, জানিয়েছো? সুপার নেই, তাছাড়া সুপার কি আর এস এর এগেইনস্টে স্টেপ নেবে? ওরা তো সব এক জাতের লোক। হ্যাঁ, সব এক জাতের। বেশ, তোমরা কি করতে চাও? মেয়েটাকে এখান থেকে বেরোতে দেব না। না না না, সেটা অন্যায় হবে। এই সুপারের কাছে একটা রিটেন কমপ্লেন করলে হয় না? সবাই সই করবো। আরে ছিঁড়ে ফেলবে, কোনো কাজ হবে না। সালা প্রতি মাসে হাজার হাজার টাকা মারছে আমাদের কলা দেখিয়ে, আর ও করবে সুবিচার। মাইরি মার্বেল প্যালেসে ভিখিরিদের থেকে ভালো খাবার দেয়। ডাল তো না, যেন আমাশার পায়খানা। মাছগুলো ব্লেড দিয়ে কেটে আনে। ব্যাপারটা যদি আমার উপর ছেড়ে দাও তাহলে আমি চেষ্টা করতে পারি। আমি প্রথমে অ্যাসিস্ট্যান্ট সুপারের সাথে কথা বলবো। তোমরা কি আমার সঙ্গে যাবে? গোবিন্দ আর একটি অবাঙালি ছেলেকে সঙ্গে নিয়ে অনিমেষ কথা বলতে যাবে ঠিক করল। বাকি সবাই সিঁড়িতে অপেক্ষা করবে। ত্রিদীপকে এই ক্ষুব্ধদের মধ্যে দেখতে পাচ্ছিল না সে। হয়তো হস্টেলেই নেই, কিংবা সে এইসব বারোয়ারি ঝামেলা পছন্দ করে না।
থম্বটোর বন্ধু বা থম্বটোও আসেনি। দোতলায় উঠতেই অনিমেষ থম্বটোকে দেখতে পেল। রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে ওদের দিকে তাকিয়ে আছে। হ্যালো, হোয়ার ইজ ইউর ফ্রেন্ড? উত্তরে দু কাঁধ নাচিয়ে ঘাড় নেড়ে জানালো থম্বটো সে জানে না। অনিমেষ থম্বটোকে ঝামেলার ব্যাপারে কিচ্ছু বলল না। অ্যাসিস্ট্যান্ট সুপারের ঘরটা একদম কোণার দিকে, বড় ঘর, সঙ্গে বাথরুম আছে। সুপারিনটেন্ডেন্ট থাকেন ঠিক বিপরীত দিকের দোতলায়। তাঁর জানলা থেকে হস্টেলের বাকি অংশটা চোখে পড়ে। ব্যবস্থাটা এইভাবে করা যাতে দুজনের চোখের ওপর ছেলেরা থাকে। এখন অ্যাসিস্ট্যান্ট সুপারের ঘরের একটা দরজা ভেজানো, পর্দার ফাঁক দিয়ে আলো আসছে বাইরে। অনিমেষরা দরজার বাইরে এসে দাঁড়াতেই গোবিন্দ বলল, চলো আচমকা ঢুকি, হাতে হাতে ধরবো, উল্টো পাল্টা অবস্থায় থাকলে সবাইকে ডেকে আনবো। না, আমরা ভদ্রভাবে বলবো, এবং তোমরা যদি অন্য কিছু করতে চাও তাহলে কিন্তু আমি নেই। অনিমেষ ভেজানো দরজায় কড়া নাড়ল দুবার। এএস এর গলা শোনা গেল, খুব স্বাভাবিক এবং একটুও নার্ভাসনেস গলায় নেই। ওরা অবাক হলো। অনিমেষের মনে হলো ভদ্রলোক বোধহয় বুঝতে পারেননি যে ওরা এসেছে। দরজাটা ঠেলে অনিমেষ প্রথমে ভেতরে ঢুকল। জানলার ধারে টেবিলের ওপর ঝুঁকে এএস কিছু লিখছেন। টেবিল ল্যাম্পের আলো ওর মুখ, শরীর এবং ঘরে একটা কোণে ছড়িয়ে আছে। ঘরে একপাশে বইয়ের আলমারি, আলনা আর স্প্রিংয়ের খাট। অনিমেষ দেখল একটি মেয়ে সেই খাটে উপুড় হয়ে শুয়ে আছে। শোয়ার ভঙ্গিতে বোঝা যায় যে সে গভীর ঘুমে মগ্ন। এরকম দৃশ্য দেখতে পাবে বলে সামান্য প্রস্তুত ছিল না গোবিন্দরা। স্বভাবতই হকচকিয়ে গেল। এএস লিখতে লিখতেই জিজ্ঞাসা করলেন, কি চাই? আপনার সঙ্গে কথা আছে। চমকে মুখ ঘোরালেন এএস। মাঝবয়সী ভদ্রলোক এতটা অবাক হয়ে গিয়েছিলেন খানিকক্ষণ মুখ থেকে কোনো কথা সরছিল না। হয়তো ভেবেছিলেন ঠাকুর চাকর কেউ এসেছে। এখন ওদের দেখে চট করে বিছানায় নজর বুলিয়ে নিলেন। সেখানে কোনো প্রতিক্রিয়া নেই। ঘুমোলে মানুষ শিশু হয়ে যায়। আপনি একটু বাইরে আসুন। বাইরে যাব কেন? হ্যাঁ, আমরা যে বিষয়ে কথা বলতে এসেছি সেটা ওর সামনে শুনতে হয়তো আপনার ভালো লাগবে না। কথাটা শেষ করে চোখের ইঙ্গিতে বিছানাটাকে দেখালো অনিমেষ। কি বলতে চাইছো? আপনার সম্পর্কে আমাদের অভিযোগ আছে। আমার সম্পর্কে? হাউ ফানি! কি ব্যাপার? আপনি হোস্টেলের আইন ভাঙছেন, এবং সেটা হোস্টেলের ছেলেরা ভালোভাবে নিতে পারছে না। আইন সবার উপর সমান প্রযোজ্য। ভিজিটারদের জন্য একটা ঘর বাইরে আছে, আপনি সেটা না ব্যবহার করে একজন মহিলাকে নিজের ঘরে নিয়ে এসেছেন। এটা অন্য ছেলে করলে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হতো। কথাটা বলার সময় লক্ষ্য করল অনিমেষ মেয়েটি ধীরে ধীরে চোখ খুলে শুনছে। যদিও এখনো উপুড় হয়ে রয়েছে, তবু মুখ বালিশের ওপর পাশ ফিরে রাখার ফলে চোখের পাতার নড়াচড়া দেখতে পাচ্ছে সে। সেই নিয়মটা আমাকে মানতে হবে? কে বলল? কারণ আপনি এই হোস্টেলে থাকেন। দেখো ছোকরা, এতক্ষণ অনেক বাড়াবাড়ি করেছো, কিন্তু আমি আর অ্যালাউ করব না। তুমি ভুলে যেও না, আমি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট এবং তার জন্য ফ্রি কোয়ার্টার পাচ্ছি, ফুড পাচ্ছি। বাট ইউ আর টু পে ফর অল। তোমরা ছাত্র আর আমি কলেজে পড়াই। কোন সাহসে তোমাদের সঙ্গে আমার কম্পেয়ার করছো আমি বুঝতে পারছি না। ঠিকই, আপনি সবই ঠিক বললেন, শুধু আইনটা সবার জন্যই এটা ভুলে গেলেন। আপনি ঘরে মহিলাকে আসতে দিলে অনেকেই তাই চাইবে, যেহেতু আপনার আদর্শ সামনে আছে। তাছাড়া হস্টেলের রুলস অ্যান্ড রেগুলেশনে কোথাও বলা নেই যে ছাত্রদের একরকম চলতে হবে আর অবিবাহিত অ্যাসিস্ট্যান্ট সুপারের 7 খুন মাপ। এটা কি ঠিক বলেছেন আপনি? পরের ব্যাপারে নাক গলানো বাঙালির নোংরা অভ্যেস। একটুও না নড়ে মহিলাটি কথা বললেন। অনিমেষ দেখল মহিলা কথাটা বলার পর আবার চোখ বন্ধ করলেন। গেট আউট ফ্রম হিয়ার। আমি তোমাদের সঙ্গে কোনো কথা বলতে চাই না। অনিমেষের পেটের ভেতরে হঠাৎ একটা যন্ত্রণা জন্ম নিল। সে তবু স্বাভাবিক গলায় বলার চেষ্টা করল, কথা আপনাকে বলতে হবে। মানে? আমরা যা চাইছি তাই শুনতে হবে। তুমি আমাকে হুকুম করছো? হাউ ফানি! হ্যাঁ করছি, কারণ আপনি আইন ভেঙেছেন। ওই মহিলাকে এখনই বাইরে পৌঁছে দিয়ে ছেলেদের কাছে এসে ক্ষমা চান, কারণ ওরা খুব উত্তেজিত। হোয়াট? ভদ্রলোকের চোয়াল যেন ঝুলে গেল।
এই সময় মেয়েটি তড়াক করে খাটের উপর উঠে বসল। ওঠার সময় কাপড়ে টান পড়ায় ওর শরীরের কিছু কিছু জায়গা উন্মুক্ত হয়ে গেলেও সে একটুও অপ্রস্তুত না হয়ে ক্ষিপ্রতার সঙ্গে ঠিকঠাক করে নিল। অনিমেষ দেখল মেয়েটি যথেষ্ট সুন্দরী, এমন একটা সৌন্দর্য যার ধার আছে কিন্তু আধার নেই। একে কোনোদিন অনিমেষ আগে দেখেনি, হয়তো ও কলেজ ছাড়ার পর ভর্তি হয়েছে। মেয়েটি বলল, হু ইজ হি? আমার নাম অনিমেষ মিত্র, এই হোস্টেলের একজন বোর্ডার। শুনুন, আমার অনুরোধ আপনি এখনই এখান থেকে চলে যান, যথেষ্ট রাত হয়ে গেছে এবং ছেলেরা উত্তেজিত। এএস উঠে দাঁড়ালেন। তুমি আমার সামনে ওকে অপমান করছো? আই শ্যাল টিচ ইউ আ লেসন। তোমাকে আমি হোস্টেল থেকে তাড়াবো। ভীষণ বর বেড়ে গেছে তোমাদের, না? গেট আউট, গেট আউট ফ্রম মাই রুম। এতক্ষণে যন্ত্রণাটা সারা শরীরে ছড়ালো। সে গোবিন্দদের দিকে তাকিয়ে বলল, উনি যখন ভালো কথায় শুনবেন না, তখন আমাদের বাধ্য হতে হচ্ছে ওকে শিক্ষিত করার ব্যবস্থা করতে। চল। বারান্দায় বেরিয়ে এসে অনিমেষ দেখল সিঁড়ির মুখটায় ভিড় মৌমাছির চাকের মতো জমে আছে। সঙ্গীদের নিয়ে ওদের কাছে এগিয়ে যেতে ছেলেরা চুপ করল, সবাই বেশ উৎকণ্ঠার সঙ্গে ওর দিকে তাকিয়ে। অ্যাসিস্ট্যান্ট সুপার কোনো কথা শুনতে চাইছেন না, বলছেন আইন নাকি ওর ওপর প্রযোজ্য নয়। আমাকে ভয় দেখিয়েছেন হোস্টেল থেকে তাড়িয়ে দেবেন বলে, রেগে গিয়ে যা তা কথা বললেন। মেয়ে নিয়ে ধ্যাসটামো করবে, আবার চোটপাটও করবে, শালা দেখে নেব। খামোখা এমন কিছু আমরা করবো না যাতে অ্যাসিস্ট্যান্ট সুপার সুবিধে পেয়ে যান। আমাদের অভিযোগ হলো আইন সবার জন্য এবং এস সেটা মানছেন না। তোমাদের কাছে আমার অনুরোধ, কেউ মাথা গরম করো না। এসকে বাইরে যেতে হলে এই বারান্দা দিয়েই যেতে হবে। আমরা সবাই এখানে বসে থাকবো। আমাদের মারিয়ে তো তিনি যেতে পারছেন না। যতক্ষণ না ভদ্রলোক তাঁর সব রকম আচরণের জন্য ক্ষমা না চাইছেন, ততক্ষণ তাকে যেতে দেব না। ওই মহিলাকে আমি অনুরোধ করেছিলাম চলে যেতে, তিনি বিদ্রুপ করেছেন, তাই ওকেও যেতে দেওয়া হবে না। কি রাজি? ওকে আপনি বলে সম্মান দিও না অনিমেষ দা। কলেজে কত ছেলের 12টা বাজিয়েছে তা জানো না? মুহূর্তের মধ্যে বারান্দাটা ভর্তি হয়ে গেল। এর মধ্যে কে একজন গিয়ে থম্বটোকে ধরে নিয়ে এলো ওখানে। সকলের অনুরোধে সে রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে মাউথ অর্গানে ঠোঁট রাখল। একটা ঝমঝমে সুর ক্রমশ হস্টেলটায় ছড়িয়ে পড়ল। সুরটার মধ্যে এমন একটা মাদকতা আছে যে ছেলেরা একসময় হাততালি দেওয়া শুরু করলো তালে তালে। দেওয়ালে ঠেস দিয়ে মাটিতে বসে অনিমেষ ভাবছিল, পেটের যন্ত্রণাটা এখন থিতিয়ে এলেও সমস্ত শরীর অবসন্ন করে দিয়েছে। এটা কেন হয় জানা নেই, কিন্তু উত্তেজিত হলেই যদি এই রকম শারীরিক অবস্থা হয় তাহলে হঠাৎই সব বাজনা কথাবার্তা আচমকা থেমে গেল। এএস ঘরের বাইরে এসেছেন। ভদ্রলোক দুপা এগিয়ে সামনে এসে দাঁড়িয়ে গম্ভীর গলায় বললেন, ব্যাপারটা কিন্তু তোমরা ঠিক করছো না। তোমাদের এই জন্য শাস্তি পেতে হবে। সরে যাও এখান থেকে। রাত 10টা বাজে। যে যার নিজের ঘরে ফিরে যাও ইমিডিয়েটলি। রাসলীলা শেষ হয়ে গেল নাকি? অনিমেষ, তুমি তো এদের নেতা, এদের এখান থেকে সরে যেতে বলো। তা হয় না স্যার, প্রথমে আপনাকে ক্ষমা চাইতে হবে। এবার মেয়েটিকে দেখা গেল। ঘর থেকে বেরিয়ে সে যেভাবে হেঁটে আসছে তাতেই বোঝা যায় যে বেচারার মনের জোর কমে এসেছে। সোজা সুজি অনিমেষের সামনে এসে দাঁড়িয়ে বলল, আমাকে এবার যেতে দিন। গলার স্বরে এমন একটা কাকুতি ছিল যে অনিমেষ মেয়েটির মুখের দিকে না তাকিয়ে পারল না। আপনি ওকে ক্ষমা চাইতে বলুন। আচ্ছা বলুন তো, আমার কি দোষ? আমি তো স্যারের কাছে পড়তে এসেছিলাম। হোস্টেলের নিয়মকানুন আমার তো জানার কথা নয়। যদি উনি অন্যায় করে থাকেন তবে তার দায় আমাকে বইতে হবে। নেকুরে নেকু, খাও ঠুকু ঠুকু, সাধু সাধু, মরে যায় মরে যায়। চলে এসো। এই স্কাউন্ড্রেলগুলো। আপনি চুপ করুন তো। অনেক বীরত্ব দেখিয়েছেন। ওরা ইচ্ছে করলে আপনাকে ছুঁড়ে নিচে ফেলে দিতে পারে, আপনি তা জানেন? শুনুন,
আপনি মাথা ঠান্ডা করে একটু ভাবুন, একটা মেয়ের পক্ষে এভাবে আটকে থাকা সম্ভব? আমি বাড়িতে কি কৈফিয়ত দেব? অনিমেষ এবার ধীরে ধীরে উঠে দাঁড়ালো, তারপর মেয়েটির মুখের দিকে তাকিয়ে জবাব দিল, একটু আগের আপনি আর এই আপনি কি এক? যদি তা না হন তাহলে ওকে বলুন ক্ষমা চাইতে। বেশ, আমি ওর হয়ে ক্ষমা চাইছি, এবার আমি ছেড়ে দিন, দেরি হয়ে যাচ্ছে। বাহ, একটু আগে তো দেখলাম বেশ আরাম করে ঘুমোচ্ছিলেন, পড়তে এসে কেউ বুঝি ঘুমোয়? এমন সময় নিচ থেকে কেউ চিৎকার করে জানালো, এই সুপার এসেছে। কথাটা শুনে অনিমেষ ছেলেদের দিকে ঘুরে বলল, তোমরা কেউ এখান থেকে নড়বে না, আমি ওকে ডাকছি। স্যার, আপনি একটু ওপরে আসুন। ভদ্রলোক ওপরে আসবার সময় যেটুকু সময় পেয়েছিলেন তাতেই জেনে গিয়েছিলেন কি ঘটনা ঘটেছে। সুপার গম্ভীর গলায় বললেন, এরকম ঘটনা এই হোস্টেলে প্রথম হলো। যাই হোক, কি চাইছো তোমরা? ওকে ক্ষমা চাইতে হবে, আর এরকম ঘটনা যাতে আর না ঘটে তার প্রতিশ্রুতি দিতে হবে। এখানে অনেক ছেলে আছে যারা এর সুযোগ নিতে চাইবে। আচ্ছা। সুপার ছেলেদের মাথা ডিঙিয়ে তাঁর অ্যাসিস্ট্যান্টের উদ্দেশ্যে বললেন, শুনুন, আপনি অ্যাপোলজি চেয়ে ব্যাপারটা শেষ করুন। স্ট্রেঞ্জ, আপনি এই কথা বলছেন? আপনি কি এই ছেলেদের কাছে ক্ষমা চাইতে বলছেন আমাকে? হ্যাঁ, অবশ্যই। একজন মেয়ে এখানে সারা রাত আটকে থাকলে সম্মান বাড়বে না। সুপার কথাটা শেষ করে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলেন। তার কোয়ার্টারে যাওয়ার রাস্তা এদিক দিয়ে নেই। এবার সবাই এএস এর মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে। ভদ্রলোক দুটো হাত শূন্যে নাচালেন, তারপর বললেন, ওয়েল, যদি এটা অন্যায় হয় আমি তার জন্য ক্ষমা চাইছি। তাহলে আইন সবার জন্য মানছেন? ভদ্রলোক এবারে ঘাড় নেড়ে নিজের ঘরে ফিরে গেলেন। উৎফুল্ল ছেলেরা নিজেদের ঘরের দিকে যেতে যেতে দাঁড়িয়ে পড়ল মেয়েটাকে দেখার জন্য। মেয়েটি অনিমেষকে অনুরোধ করল তাকে বাইরে পর্যন্ত পৌঁছে দেবার জন্য। অনিমেষ ঠাট্টা করার লোভ সামলাতে পারল না। আপনি যার কাছে এসেছিলেন তারই উচিত ছিল আপনাকে পৌঁছে দেওয়া। অনিমেষ একটি ছেলেকে বাসস্টপ পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে বলল। একান্ত অনিচ্ছায় ছেলেটি রাজি হল। ওরা চলে গেলে গোবিন্দকে অনিমেষ বলল, তুমি একবার সুপারকে ওর কথা বলে এসো ভাই, আমার শরীরটা ভালো লাগছে না, আমি ঘরে যাচ্ছি। নিজের ঘরের দরজায় তালা নেই, তার মানে ত্রিদীপ ফিরে এসেছে। এতক্ষণে অনিমেষের খেয়াল হলো যে ওপরের ভিড়ে ত্রিদীপকে সে দেখেনি। ঘরে ঢুকে আলোটা জ্বালতে যেতেই ত্রিদীপের জড়ানো গলা কানে এলো, নো লাইট প্লিজ, নো। আজকেও খেয়েছো? অনিমেষ নিজের খাটে গিয়ে বসলে ত্রিদীপ ঠান্ডা গলায় জিজ্ঞেস করল, তোমার বিপ্লব হয়ে গেল? বিপ্লব? কাজকর্মগুলো নাকি বাড়ি থেকেই শুরু করতে হয়। তুমি তোমার বিপ্লব হোস্টেল থেকেই আরম্ভ করলে? ব্রাভো ব্রাদার। যখন ফিরলাম তখন শুনছিলাম তুমি বক্তৃতা দিচ্ছ, এই প্রথম নেতা হয়ে গেলে। গুড। সামনে খোলা ময়দান, এগিয়ে যাও, ফরওয়ার্ড মার্চ। সম্ভাবনার ঢেউ আছে তোমার মধ্যে, তোমার হবে। এই ঘটনা কাল অন্য ছেলেরা জানবে, অটোমেটিক্যালি তুমি হিরো হয়ে যাবে। নেক্সট স্টেপ ইউনিভার্সিটির ইলেকশন জেতা, তারপর ইউনিয়নের সেক্রেটারি, তারপর এমএলএ, মন্ত্রী, স্বর্গের সিঁড়ি উঠে যাও। তুমি মাতাল হয়ে গেছো। একটা মেয়েকে নিয়ে তুমি যা করলে তার চেয়ে মাতাল হওয়া ঢের ভালো। ইউনিভার্সিটিতে ঢোকার মুখেই বিমানের সঙ্গে দেখা। অনিমেষকে দেখে হাত নেড়ে ডাকল, এই অনিমেষ, তোমার কোনো পাত্তা নেই কেন? এটা খুব অন্যায়। 3 দিন তোমার ক্লাসে ছেলে পাঠিয়েছি, তারা এসে বলল তুমি নেই। গতকাল তোমার হোস্টেলে গিয়ে পাওয়া যায়নি। যাকে তুমি একটু অফিসে এসো, দরকার আছে। এখন ক্লাস ফাঁকি দিয়ে মনে কোনো অস্বস্তি হয় না। বাংলার ক্লাস না করেও কোনো ছাত্র ইচ্ছে করলে ভালো রেজাল্ট করতেই পারে। চলুন। ছেলেমেয়েরা যে যার ক্লাসে কিংবা আড্ডায় যাচ্ছে। এখন ইউনিভার্সিটিতে মেয়েদের সংখ্যা বোধহয় ছেলেদের থেকে বেশি।
এত রকমের সাজগোজ একসঙ্গে দেখে মাথা ঠিক রাখা মুশকিল হয়ে পড়ে মাঝে মাঝে। কিছুদিন হলো অনিমেষ টের পাচ্ছে সে যখন ওদের পাশ দিয়ে যাওয়া আসা করে তখন তাকে নিয়ে ফিসফাস আলোচনা হয়। সম্ভবত সেই মিটিংয়ের আবিষ্কারের কথা এখন জনে জনে ছড়িয়ে যাচ্ছে। হাঁটতে হাঁটতে বিমান বলল, কাল তোমাদের হোস্টেলে খুব কাণ্ড হয়েছে শুনলাম, তুমি লিড করেছিলে, নেতৃত্বটা তোমার হাতে ছিল জেনে আমি খুব খুশি। কিন্তু ব্যাপারটা খুবই বাজে, মানে ওরকম একটা ইস্যু নিয়ে হইচই করতে আমার প্রথম ইচ্ছে ছিল না, শেষে জড়িয়ে পড়লাম। ঘটনাটা এত সামান্য। অনিমেষ সব সময় একটা কথা মনে রাখবে, লাইমলাইটে আসতে গেলে সুযোগের সদ্ব্যবহার করতে হবে। যেটাকে সামান্য বলে মনে হচ্ছে তাকে যদি একটু মোচড় দিয়ে ঘুরিয়ে দিতে পারো সেটাই অসামান্য হয়ে যেতে পারে। ধরো কালকে যদি তোমরা ওই ইস্যুটার সঙ্গে আরও কতগুলো পয়েন্ট যোগ করতে, তাহলে আজ তুমি সারা কলকাতায় পরিচিত হয়ে যেতে। কীরকম? অত্যন্ত জঘন্য খাবার, হোস্টেল কর্তৃপক্ষের তোমাদের টাকায় ব্যাংক ব্যালেন্স বাড়ানো এবং হোস্টেলের কোয়ার্টার অসৎ কাজে ব্যবহার। স্রেফ এই 3টে ইস্যু যোগ করে দিলে কলকাতার সব হোস্টেলের বোর্ডারদের সঙ্গে পেতে। কারণ প্রথম অভিযোগটা এত কমন যে সবাই একমত হবেই। আর যদি সারা দেশের হোস্টেলগুলোয় ওরকম ঘেরাও প্রতিবাদ শুরু হয়ে যেত, তাহলে সবার সঙ্গে সংযোগ রক্ষার জন্য একটা কমিটির প্রয়োজন হতো। এবং যেহেতু তুমি প্রথম ঢিল ছুঁড়েছ, তাই তোমার উদ্যোগে কমিটি হলে তার নেতৃত্ব তোমারই থাকতো। এত হোস্টেল এবং তার বোর্ডারের সংখ্যা বিরাট হওয়ায় খবরের কাগজে ব্যাপারটা গুরুত্ব পেত এবং তুমি নেতা হিসেবে একটা জায়গা করে নিতে পারতে। না অনিমেষ, তুমি ভুল করেছো এই সুযোগ না নিয়ে। কাল যদি একবার আমার সঙ্গে আলোচনা করতে, তাহলে। চোখের সামনে অবলীলায় বিমান যে ছবিগুলো এঁকে গেল তা অনিমেষ স্পষ্ট দেখতে পেল এবং দেখে কিছুক্ষণ বিস্ময়ে ওর মুখে কথা ফুটল না। এই জটিলভাবে সহজ করে তোলার নামই বোধ হয় রাজনীতি। বিমানদা, ব্যাপারটা এত দ্রুত ঘটে গেল যে ভাববার সময় পাইনি। বুঝেছি, এবং সেখানেই আমার আপত্তি। তোমাকে একটা সরল সত্য বুঝিয়ে দিই। ধরো রামকৃষ্ণ মিশনে যিনি দীক্ষা নিয়েছেন তিনি কতগুলো উপদেশ জানেন এবং সেভাবেই জীবনযাপন করেন। তার জীবনে যদি কোনো সমস্যা আসে, তাহলে তার সমাধান তিনি সেই উপদেশ মতোই সমাধান করবেন। এই ভদ্রলোক থাকেন কলকাতায়। এবার আর একজনের কথা ভাবো যিনি থাকেন ধরো কানপুরে। দেখা যাবে তিনি যদি দীক্ষিত এবং একনিষ্ঠ হন, তাহলে তার কার্যকলাপ কলকাতার ভদ্রলোকের প্রায় কার্বন কপি হবে। কেন হবে বলতো? বিমান প্রশ্নটা করে উত্তরের জন্য ইউনিয়ন অফিসের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। এক হবে কারণ ওদের আদর্শ এক। আমি হলে অবশ্য বলতাম এক নাও তো হতে পারে। ধর্মীয় বিশ্বাস ও বোধ দাঁড়িয়ে থাকে অন্ধ আত্মসমর্পণের ওপর, তাই তার ভিত নড়ে যাওয়া বিচিত্র নয়। সবসময় এক হবেই এটা কেউ গ্যারান্টি দিতে পারে না। মানুষের অসহায় অবস্থার সুযোগ নিয়ে ধর্ম তার শেকড় গাড়ে, কিন্তু যে মানুষ মার্ক্সবাদে বিশ্বাস করে সে সেটা পরীক্ষায় সত্য জেনেই করে। বাতাস জলের মতো মার্ক্সবাদ মানুষের প্রয়োজন। তুমি যদি তোমার বোধ ও বুদ্ধি মার্ক্সবাদে শুদ্ধ করতে, তাহলে গতকাল কারো জন্য অপেক্ষা করতে হতো না। হতাশ হও না কমরেড, প্রথম পদক্ষেপ হিসেবে তুমি যা করেছো তা অনেক, কিন্তু এ থেকে ভবিষ্যতের জন্য শিক্ষিত হলে আরো বেশি লাভবান হবে। এই সাত সকালেই ইউনিয়ন অফিস জমজমাট। ইলেকশন আসছে, কাজকর্ম প্রচুর। অনিমেষ দেখল সুদীপদাকে ঘিরে বেশ বড় একটা দল কাগজপত্র নিয়ে বসে আছে। বিভিন্ন ক্লাসের ক্যান্ডিডেট সিলেকশন চলছে, যারা ছাত্র ফেডারেশনের ব্যানারে দাঁড়াবে। সুদীপ ওকে দেখে চিৎকার করে বলল, এই যে এসে গেছো। গতকাল তোমাদের এসকে খুব টাইট দিয়েছো খবর পেলাম। ভালোই করেছো, বেটা এককালে কমিউনিস্টদের গালাগাল দিত। কথাটা প্রথম শুনল অনিমেষ। এএস সম্পর্কে এরা যে খবর রাখে ওরা হস্টেলে থেকেও তা জানে না। ওর হঠাৎ মনে হলো যারা রাজনীতি করে তাদের অনেক গোপন কান এবং চোখ আছে, তাই কোনো কিছুই তাদের অজানা থাকে না। মুশকিল হলো সে নিজে দুটোর বেশি প্রকৃতির কাছ থেকে পায়নি। অনিমেষ দেখল ঘরে ঢুকেই বিমান নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। বাঁদিকে দেওয়াল ঘেঁষে দুজন পোস্টার লিখছে। অনিমেষ শুনল যে সচরাচর পোস্টার লিখে থাকে সে আসেনি বলে ওরা হিমশিম খাচ্ছে। অনিমেষ লেখা শুরু করল।
আমাদের সংগ্রাম চলছে, চলবে, বাম ছাত্র ঐক্য জিন্দাবাদ। নির্বাচন অধিকার আদায়ের একমাত্র হাতিয়ার। লিখতে লিখতে ওর খেয়াল হলো সেই ছেলেবেলায় কংগ্রেসের নৌকোতে রিলিফের কাজে যাওয়ার পর এই প্রথম সে কোনো রাজনৈতিক মতবাদে বিশ্বাসীদের সহযোগী হয়েছে। লিখতে লিখতে বুকের মধ্যে একটা তপ্ত ভাব অনুভব করছিল অনিমেষ। এই শব্দগুলোর মধ্যে এমন একটা ফোর্স আসে যা বন্দে মাতরমের মধ্যে নেই। লেখা যখন শেষ তখন সুদীপের গলা শুনতে পেল অনিমেষ। সাবাস, হাতে খড়ি মন্দ হয়নি, নাও এটা ধরাও। একটা চুরুট এগিয়ে দিল সুদীপ। বিমান চেয়ারে বসে কাজ করতে করতে বলে উঠল, কি ব্যাপার, অন্য কেউ চাইলে তো চুরুট ছাড়া হয় না, আজ হঠাৎ এত উদারতা? সুদীপ, লক্ষণ তো ভালো নয়। বিমান, এই চুরুট সবার সহ্য হবে না। আমি খাই না সুদীপদা। না বলতে নেই অনিমেষ, ওটা খেলে দেখবে বেশ বুদ্ধিজীবী বলে মনে হবে নিজেকে। তাছাড়া তুমি ভাগ্যবান, তাই ওটা পাচ্ছ। নিয়ে নাও, চটপট নিয়ে নাও। সুদীপ আগুন জেলে সামনে ধরতে সে ওটা ধরালো। বিকট গন্ধ সহ ধোঁয়াটা নাকে যেতে অনিমেষের মনে হলো দম বন্ধ হয়ে যাবে। ততক্ষণে সুদীপ নিজের জায়গায় ফিরে গিয়ে গম্ভীর গলায় ডাকল, অনিমেষ, এদিকে এসো। সমস্ত শরীর গোলাচ্ছে। কোনো রকমে কাশি চেপে অনিমেষ দেখল তার মাথা ঝিমঝিম করছে। সে কোনো রকমে সুদীপের সামনে গিয়ে দাঁড়ালো। সুদীপ কতগুলো কাগজ থেকে একটা বেছে নিয়ে ওকে বলল, পুরো নাম সই করো। অনিমেষ যতটা সম্ভব দ্রুত কাগজটার উপর চোখ বুলিয়ে বুঝতে পারল এটা একটা নমিনেশন ফর্ম। 5th ইয়ার বাংলার ক্যান্ডিডেট হয়ে তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে ছাত্র ফেডারেশনের পক্ষে। একটুও ইতস্তত না করে অনিমেষ ফর্মে সই করল সুদীপের কলম দিয়ে। সুন্দর গোটা গোটা অক্ষরে লেখা অনিমেষ মিত্র। শব্দ দুটো ঝকঝক করছিল কাগজে। এবার বিমান ওকে ডাকল, অনিমেষ, একটু এদিকে এসো তো। অনিমেষ ওর সামনে গিয়ে বসতেই বিমান বলল, দেখো, অন্য ক্যান্ডিডেটদের সঙ্গে মিটিং হয়ে গেছে, একমাত্র তুমি বাকি ছিলে। এই ইলেকশনে আমাদের প্রতিপক্ষ দুজন, ছাত্র পরিষদ আর SF রাইট। দেখো, শেষ দলটা নিয়ে কোনো চিন্তা নেই, কারণ ওদের শক্তি এত কম যে কিছু করে উঠতে পারবে না। কিন্তু ছাত্র পরিষদ প্রচুর টাকা ঢালছে। ওদের পোস্টারগুলো দেখেই তা বুঝতে পারবে। এটা তো সবাই জানে যে ছাত্র পরিষদ হলো কংগ্রেসের সংগঠন। এখন দেশের যে অবস্থা, তাতে কংগ্রেসী সরকার খুব সুখে নেই। মানুষ ক্রমশ ওদের ওপর বিরক্ত হয়ে উঠছে। ছাত্র পরিষদের বিরুদ্ধে যখন আমরা প্রচার করব, তখন ওই সেন্টিমেন্টটাকে কাজে লাগাবো। ওরা হয়তো আমাদের চীনের দালাল বলে এক হাত নেবে, কিন্তু মানুষ দূরের জিনিসের চেয়ে কাছের সমস্যাই বেশি প্রয়োজনীয় মনে করে। অনিমেষ, বুঝতে পারছো তো? চীনের দালাল মানে ছাত্র ফেডারেশন চীনকে সমর্থন করে? সেটা আলাদা প্রশ্ন। ভারত চীন সীমান্ত যুদ্ধ সম্পর্কে পার্টি যে বক্তব্য রেখেছে সেটা পড়ে দেখবে। কংগ্রেসীরা সেই বক্তব্যটার অপব্যাখ্যা করছে। অনিমেষ, কেউ যদি তোমাকে প্রশ্ন করে তুমি চীনের দালাল কিনা, তাহলে তার জবাব দেবে, কারো ভালোকে সমর্থন করা মানে দালালি নয়। মাও সেতুং যেভাবে কৃষক শ্রমিককে সংগঠিত করে লং মার্চ করেছিলেন, সেটা বিশ্বে মানবতার জ্বলন্ত মশাল বলে চিহ্নিত থাকবে। আমরা যদি এই মশালের আগুনে নিজেদের শুদ্ধ করি, তাহলে কি দালালি হবে? এই হবে আমাদের বক্তব্য। তাহলে ওটাকে সীমান্ত সংঘর্ষ বলবো? হ্যাঁ, কারণ ঘটনাটা কি তা তো আমরা জানি না। আচ্ছা, এবার তোমার কাজ হবে ক্লাসের সব ছেলে মেয়েদের সঙ্গে পরিচিত হওয়া। এক আধটা কাজ যা চোখে পড়ার মতো যদি করতে পারো, তাহলে সবার নজরে পড়বে। অবশ্য ওই মিটিংয়ের পর আর তার প্রয়োজন নেই, কিন্তু ম্যান টু ম্যান ক্যাম্পেনের মূল্য আছে অনিমেষ, সেটা তুমি শুরু করে দেবে। কখনো কোনো অবস্থায় মাথা গরম করবে না, সবসময় হাসি মুখে থাকবে। আর যদি কোনো প্রবলেম সামলাতে না পারো, তাহলে অফিসে যোগাযোগ করবে। অলরাইট? সেদিন থেকেই ক্যাম্পেইন শুরু হয়ে গেল। সুদীপের সঙ্গে কয়েকটা ক্লাস ঘুরল অনিমেষ। সেসব ক্লাসের ক্যান্ডিডেটদের পরিচয় করিয়ে দিয়ে সুদীপই বক্তৃতা দিল। ঘুরতে ঘুরতে অনিমেষের ক্লাসের সামনে আসতে ওরা দেখল TNG ক্লাস নিতে আসছেন। সুদীপ দ্রুত ভদ্রলোকের সামনে এগিয়ে গিয়ে বলল, স্যার, আপনাকে 5 মিনিট সময় দিতে হবে। ছেলে মেয়েদের 2-3টা কথা বলবো ইলেকশনের ব্যাপারে। TNG রাজি হয়ে আবার প্রফেসর্স রুমে ফিরে গেলেন।
সুদীপ অনিমেষকে নিয়ে ক্লাসে ঢুকল। ছেলেমেয়েরা সবাই উৎসুক হয়ে ওদের দেখছে। সুদীপ ডায়েজে উঠে বলল, বসো 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 বসো। বন্ধুগণ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন আসন্ন। আপনাদের গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য আমরা ছাত্র ফেডারেশন লেফট আপনাদের সহযোগিতা চাইছি। এই নির্বাচনে আমাদের তরফ থেকে এই ক্লাসের প্রার্থী শ্রী অনিমেষ মিত্র। আপনারা হয়তো অনেকেই জানেন যে অনিমেষ এই কংগ্রেসি সরকারের উগ্র দমন নীতির শিকার হয়েছেন। এই সরকারের পোষা পুলিশ সম্পূর্ণ বিনা কারণে তার উপরে আক্রমণ চালায় এবং তাকে এমনভাবে গুলিবিদ্ধ করে যে চিরকালের মতন তিনি শরীরে বুলেটের চিহ্ন নিয়ে বেঁচে থাকবেন। অনিমেষকে ভোট দেওয়া মানে সেই নৃশংসতার প্রতিবাদ জানানো। আমাদের হাতে বেশি সময় নেই, তবু আমি অনিমেষকে অনুরোধ করছি আপনাদের কিছু বলতে। অনিমেষ। অনিমেষ অস্বস্তি থাকলেও বেশ স্মার্ট হবার চেষ্টা করছিল। সময় কম এবং সবাই ওকে উৎসুক হয়ে দেখছে বুঝতে পেরে অনিমেষের পেটের ভেতর চিন চিন ব্যথাটা শুরু হয়ে গেল। যে কোনো মুহূর্তে শরীরে ঘাম হতে পারে বা কথা জড়িয়ে যেতে পারে জেনেও অনিমেষ কথা শুরু করল। বন্ধুগণ, আমি অনিমেষ মিত্র, আপনাদের সতীর্থ। আগামী নির্বাচনে আপনাদের সমর্থন চাইছি। কবে, কখন, কি কারণে পুলিশ আমাকে গুলিবিদ্ধ করেছিল, কিংবা আমার একটি অমূল্য বছর কিভাবে হাসপাতালে শুয়ে নষ্ট হয়েছে, সেসব বলে আপনাদের মন নরম করতে আমি চাই না। আমি এখন সুস্থ, যদিও বুলেটের দাগ উল্কি হয়ে আছে, থাকবে। আমি মফস্বলের ছেলে, জলপাইগুড়িতে কংগ্রেসের সমর্থক ছিলাম। সেখানে দেখেছি ক্ষমতার কি কদর্য প্রয়োগ, দেখেছি স্বার্থের কি নোংরা ব্যবহার। একটা বাড়ি তৈরি করতে গেলে যেমন নির্দিষ্ট প্ল্যান লাগে, একটা দেশকে গঠন করতেও তেমনি পরিকল্পনা প্রয়োজন। ছাত্র ফেডারেশন লেফট মনে করে সেটা কমিউনিজমের পথেই সম্ভব। কেউ কেউ বলতে পারেন আমরা ছাত্র, রাজনীতির এই জটিলতায় আমরা কেন যাব? বাড়িতে যদি আগুন লাগে তাহলে ছোটরাও বালতি হাতে ছুটে যায়, তাই না? আমরা প্রতিবাদ করতে পারি অরাজকতার বিরুদ্ধে। এইসব ছোট প্রতিবাদ এক হয়ে যে শক্তি ধরবে তা কিন্তু আমাদেরই উপকারে আসবে। বন্ধুগণ, আমি আপনাদের কাছে সমর্থন চাইছি যাতে প্রতিবাদ করতে পারি। ধন্যবাদ। কথা বলতে বলতে খেয়াল ছিল না এখন অনিমেষ আবিষ্কার করল তার সেই নার্ভাসনেসটা একদম নেই। খুব সহজে সে বলে গেছে। কয়েক মুহূর্ত চুপচাপ, তারপরই তুমুল হাততালিতে ঘর ভরে গেল যেন। মেয়েরাই বেশি শব্দ করছে। অনিমেষ শান্ত মুখে দরজার কাছে আসতেই সুদীপ বলল, অনিমেষ, আর একটা চুরুট খাবে নাকি? না না, ওটাই বক্তৃতা দেওয়ার চেয়ে অনেক বেশি কষ্টকর। তাছাড়া আমি তো মফস্বলের ছেলে, বুদ্ধিজীবী হতে পারবো না। বিকেলে হস্টেলে ফেরার সময় অনিমেষ পরমহংসের সঙ্গে ফিরছিল। পরমহংস বলল, ভাই তুমি তো বর্ণচোরা আম, ওপরে লাজুক ভেতরে আগুন। শালা কি বক্তৃতা দিলে আজ? একবার ভাবলাম মুখস্থ করেছো নাকি, তারপর দেখলাম না, সবকটা মেয়ে বোল্ড আউট, মিডল স্টাম্প ছিটকে গেছে। তুমি আর টিউশনি করে কি করবে? তোমার চিন্তা কি ইউনিয়ন থেকে গ্যাম্বলিং হবে না? গ্যাম্বলিং? ফালতু টাকা পাওয়া মানে গ্যাম্বলিং। সেটা কংগ্রেস ইউনিয়নে হতো। গুড, এখন থেকে ভালো স্পিন বোলিং রপ্ত করেছো, তোমার হবে। দেখো অনিমেষ, সব শালাই গাছে ওঠে কিছু হাতিয়ে নিতে। যারা আদর্শ ফাদর্শ কপচায় তারাই রান আউট হয়ে যায়। এই কথাগুলো হস্টেলে ফিরে অনিমেষের মনে হচ্ছিল। এই দেশে মানুষ নিজের স্বার্থ ছাড়া অন্য কিছু চিন্তা করতে পারে না। ত্রিদীপ নেই, ঘরে একা শুয়ে শুয়ে অনিমেষ আকাশ দেখছিল। অনেক দিন জলপাইগুড়ির চিঠি পাচ্ছে না। দাদু প্রতি সপ্তাহে চিঠি দিতেন, আজকাল তাও যেন অনিয়মিত হয়ে যাচ্ছে। ছোট মা তো দেয়ই না। টাকা পাঠানোর পর বাবা খবরাখবর জানতে চান। বাবা যদি আজকের খবরটা জানতেন তাহলে নিশ্চয়ই রেগে যেতেন। ইউনিয়ন করছে জানলে টাকা বন্ধ করেও দিতে পারেন। বরং দাদু অতটা বিপক্ষে যাবেন না।
অনিমেষ যখন কিছু করছে সেটা মন্দ নয় জেনেই করছে, এই তার বিশ্বাস। হঠাৎ দরজায় শব্দ হলো। দারোয়ান জানালো সুপারিনটেন্ডেন্ট অনিমেষকে ডাকছেন। অনিমেষ দরজা বন্ধ করে বাস্কেটবল লন পেরিয়ে এদিকে চলে এলো। সুপার ওর টেবিলে বসেছিলেন। অনিমেষ যেতেই তিনি সামনের চেয়ারটা দেখিয়ে দিলেন। বসো। ডেকেছিলেন? হ্যাঁ, আজ কলেজ কর্তৃপক্ষ একটা মিটিং ডেকেছিলেন। অনেক আলোচনার পর স্থির হয়েছে যে পোস্ট গ্র্যাজুয়েট আর আন্ডার গ্র্যাজুয়েটদের একসঙ্গে হস্টেলে রাখা চলবে না। কলেজ স্টুডেন্টদের জন্য একদম আলাদা হস্টেল হবে এগুলো। ব্যাপারটা সামনের মাসের 1 তারিখ থেকেই কার্যকরী হবে। আপনি কি আমায় হস্টেল ছেড়ে দিতে বলছেন? ব্যাপারটা সেই রকমই। কারণটা কি শুধু এটাই, না গত রাত্রের ঘটনাটার পেছনে রয়েছে? দেখো অনিমেষ, সপ্রিয় কথা বলতে আমি চাই না। আপনাদের এই অন্যায় আদেশের বিরুদ্ধে আমরা লড়তে পারি এবং সেটা করতে আপনি বাধ্য করছেন। সুপার ওর টেবিলে বসেছিলেন। অনিমেষ উঠে দাঁড়াতে সুপার বলে উঠলেন, অনিমেষ আমার কথা শোনো। এ নিয়ে প্লিজ হইচই করো না। যদি স্ট্রাইক করো তাহলে কিছু ছেলের ক্ষতি হবে যারা এখনো স্কটিশ কলেজে পড়ে। তোমার তো থাকা নিয়ে কথা। আমি সেন্ট জন হস্টেলে সুপারের সঙ্গে কথা বলেছি। ওখানে অনেক এমএর স্টুডেন্ট আছে। উনি তোমাকে একটা সিট দিতে রাজি হয়েছেন। আফটার অল তোমার বাবা আমাকে পার্সোনালি রিকোয়েস্ট করেছেন তোমাকে দেখতে। তুমিও আমার কথা রাখো অনিমেষ। অনিমেষ মাথা নাড়ল, তারপর ধীর পায়ে বেরিয়ে এলো বাইরে। সামান্য এই ব্যাপারে যদি তাকে হস্টেল ছেড়ে চলে যেতে হয়, বড় ব্যাপারে না জানি কি হবে। একবার বিমানদার সঙ্গে আলোচনা করতে হবে। অনিমেষ দেখল ত্রিদীপ ঢুকছে। ও কাছে গিয়ে বলল, একটা ঘটনা ঘটেছে। আমাকে সুপার হস্টেল ছেড়ে দিতে বললেন। জানতাম। জানতে মানে? অবাক পৃথিবী, অবাক করলে তুমি। জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশ ভূমি। ওরা তোমার ক্ষতি করতে গিয়ে ভালো করে ফেলল। কথাটার মানে তুমি পরে বুঝবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনের ফলাফল প্রায় একতরফা হয়ে গেল। ছাত্র পরিষদ যে কটা সিট পেয়েছে তা এতই সামান্য যে ওদের ক্যাম্পে এখন লোকজন নেই বললেই চলে। দল হেরে গেলেই যে এমন করে পিছিয়ে যেতে হয় সেটা অনিমেষ জানত না, এখন জানল। বামপন্থী ছাত্র ফেডারেশন এখন তুঙ্গে। অনিমেষ ওর ক্লাসের 80% ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। ইউনিয়নের কাজকর্মে অনিমেষ এখন সক্রিয়, কিন্তু কতগুলো ব্যাপারে ওর মনে কিছু অস্পষ্টতা থেকে যাচ্ছে। কোনো ইস্যু নিয়ে যখন সিদ্ধান্ত নেওয়া হয় তখন সেটা কি হবে তা আগেই ঠিক করা থাকে। নির্বাচিত সদস্যদের সঙ্গে আলোচনার কোনো প্রয়োজন হয় না, আর এই ব্যাপারে কারো কোনো ক্ষোভও নেই। কেন্দ্রীয় নেতৃত্ব কতগুলো নির্দিষ্ট নীতি ঠিক করে রেখেছেন। এই ইস্যুগুলো সামনে এলে সেই নীতির আলোয় পথ ঠিক করে নেওয়া হয়। একরকম বিশ্বাসে সকলে তা মেনে চলে। অফিস বেয়ারার নির্বাচনের সময় যে কটা নাম কানাঘুষোয় শোনা যাচ্ছিল, অনিমেষ তার মধ্যে ছিল। তার মধ্যে যে সম্ভাবনা আছে তা দল স্বীকার করেছে। সুদীপের প্রস্তাব ছিল সহ সম্পাদকের 2 আসনের একটায় অনিমেষকে নেওয়া হোক, কিন্তু সে ব্যাপারে কতগুলো অসুবিধের মধ্যে যেটা অন্যতম সেটা হলো কলেজ জীবনে অনিমেষ ছাত্র ফেডারেশনকে কোনো সাহায্য করেনি। সেই সময় বিভিন্ন কলেজে ছাত্র ফেডারেশনের হয়ে যারা সত্যি খেটেছে এবং এই নির্বাচনে নির্বাচিত হয়েছে তাদের দাবি অবশ্যই অগ্রাধিকার পাবে। এই ব্যাপারটা নিয়ে যখন চিন্তা ভাবনা হচ্ছে, ঠিক সেই সময় অনিমেষ একটা গোলমাল করে বসল। ভিয়েতনামে আমেরিকার নৃশংস অত্যাচারের প্রতিবাদে ছাত্র সংসদ থেকে একটা কার্যক্রম নেওয়ার কথা উঠলে বিমান বলেছিল, সারা বাংলা ছাত্র ধর্মঘটের যে কর্মসূচি নেওয়া হয়েছে তার প্রথম পদক্ষেপ হিসেবে একদিন ইউনিভার্সিটি স্টুডেন্টদের ক্লাস বয়কট করতে বলা হবে। ধরো আগামী মঙ্গলবার। আচ্ছা, এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করলে হয় না? সুদীপ চমকে ওর দিকে তাকিয়েছিল, আর বিমান খুব ঠান্ডা গলায় প্রশ্ন করেছিল, কেন, তোমার কি পার্টির নির্দেশ মানতে আপত্তি আছে? না না, আমি সে কথা বলছি না। আলোচনা করলে সবার বুঝতে অসুবিধে হবে না, তাই।
ভিয়েতনামে যে লড়াই চলছে সেটা তুমি স্বীকার করো তো? নিশ্চয়। তাহলেই হলো। তারপর প্রসঙ্গটা অন্যদিকে চলে গেল। অফিস বেয়ারার নির্বাচনের সময় যে কটা নাম কানাঘুষোয় শোনা যাচ্ছিল, অনিমেষ তাদের মধ্যে ছিল। পরবর্তীকালে অফিস বেয়ারারদের নাম ঘোষণা করার সময় অনিমেষকে সরিয়ে রাখা হলো। অনিমেষের তাতে কোনো ক্ষোভ হলো না, তবে সুদীপ ওকে একদিন আড়ালে ডেকে বলেছিল, শোনো অনিমেষ, অনাবশ্যক কৌতূহল না দেখালে তুমি অনেক উঁচুতে উঠতে পারবে। আরে পার্টির বিশ্বাস অর্জনের জন্য কাজ করে যাও। পরমহংস একা নয়, বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রের সঙ্গে কথা বলার সময় অনিমেষের একটা খটকা লাগে। অনিমেষ সেটা নিয়ে মনে মনে ভাবে, নিজের ভবিষ্যৎ নিয়ে যারা নির্লিপ্ত থাকে তারা তো ভিয়েতনাম অথবা কিউবার কথা দূরে থাক, ভারতবর্ষ নিয়েই কোনো চিন্তা ভাবনা করে না। অথচ ভিয়েতনাম নিয়ে যে আন্দোলনের কথা আমরা ভাবছি সেটা ছাত্রদের উপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। কথাগুলো বিমানের সঙ্গে আলোচনা করতে এখন ভয় পায় সে। অনিমেষের মাঝে মাঝে সন্দেহ হয়, বিমানরা কি সাধারণ ছেলেদের সঙ্গে মেশে না? তাদের মনের খবর কি জানে না? নাকি নিজেদের ধ্যান ধারণা যাতে সবাই বাধ্য হয়ে মেনে নেয় সেই ব্যবস্থাই চায়? প্রতিবাদ দিবসে বিশ্ববিদ্যালয়ের লনে একটা বিরাট জমায়েত ডাকা হলো। বিমান সেখানে জ্বালাময় বক্তৃতা দিয়ে ঘোষণা করল যে 2টো নাগাদ ছাত্রদের একটা মিছিল বেরুবে। তার আগে অফিস বেয়ারারদের এবং মেম্বারদের নিয়ে একটা গোপন বৈঠক হয়ে গেছে। সেখানে বিমান জানিয়েছে, পুলিশ যদি বাধা দেয় তাহলে গ্রেপ্তার এড়িয়ে প্রতিরোধ করা হবে। অর্থাৎ একটা গোলমাল সৃষ্টি করে এই প্রতিবাদকে লাইমলাইটে আনতে হবে, যাতে দেশের মানুষ জানতে পারে। গ্রেপ্তার এড়ানো যাবে ভেবে চুপচাপ এগিয়ে গিয়ে পুলিশ ভ্যানে উঠলে কোনো কাজের কাজ হবে না, বিশেষ করে সমস্ত কলেজ স্ট্রিট এলাকায় যখন 144 ধারা জারি করা হয়েছে। অনিমেষ কিন্তু একটা প্রস্তুতির গন্ধ পাচ্ছিল। ব্যাপারটা সবাইকে জানানো হয়নি, কিন্তু সহজ ভঙ্গিতে যে পুলিশের মুখোমুখি বিমানরা হবে না এটাও ঠিক। হঠাৎ ওর মনে অভিমান এলো। সেই ইলেকশনের পর থেকে সে নিয়মিত দুবেলা ইউনিয়নের কাজকর্ম করে যাচ্ছে। কয়েকদিন পার্টি অফিসে গেছে সুদীপের সঙ্গে, কিন্তু তবু সে বিমানের আস্থা অর্জন করতে পারেনি। একদিন বিমান বলেছিল, কমিউনিস্ট পার্টির মেম্বারশিপ তো আর 4 আনা দিয়ে কেনা যায় না। দীর্ঘদিন তাকে অনেক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হয়, যা তার বিশ্বস্ততা প্রমাণ করবে। অভিমান হলেই অনিমেষের এই কথাটা মনে পড়ে। কে জানে, হয়তো তারও এখন সেই অবস্থা চলছে। ক্লাস বয়কটের ডাকটা কিন্তু খুব একটা কার্যকরী হলো না। বেশিরভাগ ছেলেমেয়েরা কেমন গা এলানো ভাব দেখাচ্ছে। অনিমেষরা করিডরে ঘুরে ঘুরে ছেলে মেয়েদের চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, বন্ধুগণ, একটা দিন আমরা ক্লাস বয়কট করছি সাম্রাজ্যবাদীদের জঘন্য কার্যকলাপের প্রতিবাদে। প্রতিবাদ না করলে আমরা কিসের মানুষ? আপনারা সবাই নিচের লনে নেমে আসুন। লন থেকে আমরা মিছিল করে মার্কিন দূতাবাসে যাব এবং সেখানে আমাদের প্রতিবাদ জানাবো। সিঁড়ির মুখটায় কয়েকটা মেয়ে দাঁড়িয়েছিল। অনিমেষ ওদের দিকে একটুও লক্ষ্য না করে এদের নিষ্পৃহতার কথা ভাবতে ভাবতে হাঁটছিল। এমন সময় একটি মেয়েলি গলা কানে এলো। শুনুন। অনিমেষ দেখল মেয়েদের মধ্যে একজন তার সামনে এগিয়ে আসছে। বুকের ভেতর দ্রিমি দ্রিমি শুরু হয়ে গেল। সেই যে চোখ এতদিন ক্লাসের ছেলেদের মাথার ফাঁকে একটা সরল রেখায় তাকে ছুঁয়ে থাকত, তা এখন সামনাসামনি। অনিমেষ আবিষ্কার করল ওর গলা শুকিয়ে কাঠ এবং নিঃশ্বাস ভারী হয়ে এসেছে। এখনকার মতো গপ্প মিটে ঠেকের সময় শেষ। কে পিছু ডাকলো অনিমেষকে? এই প্রশ্নের উত্তরের সাথে আগামীকাল আসবো আমি গপ্প মিরে ঠেকের বিশেষ নিবেদন সমরেশ মজুমদারের কালোজয়ী উপন্যাস কালবেলার 3য় পর্ব নিয়ে, ঠিক রাত 9টায়। টিল দেন, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল, আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। নিজে তো শুনছেন, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিরে ঠেক।
আপনার গপ্পের প্লেলিস্ট।